হ্যালো এইচএসসি 28 ব্যাচ, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি যে যেখান থেকে আজকে আমার সাথে জয়েন করেছো সবাই অনেক ভালো আছো। অ্যান্ড যেহেতু তোমরা এসএসসি পরীক্ষার পর এখন একটা ভ্যাকেশন কাটাচ্ছ, সচরাচর এই ভ্যাকেশনে ক্লাস করতে ভালো লাগে না। বাট ভালো না লাগলেও এইচএসসির জন্য যদি তুমি একটু প্রিপেয়ার্ড হয়ে থাকো, যেহেতু এইচএসসি তে কলেজে উঠে এমনিতেই পড়তে হবে, তো তুমি আগে থেকেই যদি সবকিছু রোডম্যাপটা একটু জেনে থাকো, তাহলে তোমার জন্য তোমার লস না হইলেও, মানে অনেক বেশি লাভ না হলেও লস কিন্তু হবে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি তোমাদের সবার প্রিয় কাইফ ভাইয়া। আমি তোমাদের এইচএসসি ইকোনমিক্স পড়ায় থাকি। তো আজকের ক্লাসে আমি তোমাদেরকে এইচএসসি ইকোনমিক্স এর একদম ফাউন্ডেশনটা ক্লিয়ার করে দিব। আমি ফাউন্ডেশন বলতে কি বোঝাচ্ছি? ফাউন্ডেশন বলতে আমি বোঝাচ্ছি এমন কিছু টপিক, এমন কিছু বিষয়, এমন কিছু থটস যেগুলো তোমার এসএসসি তে ছিল এবং সেগুলো তোমাকে এইচএসসি তেও হেল্প করবে। এমন সেই বিষয়গুলো কি কি আছে? তার পাশাপাশি এইচএসসি ইকোনমিক্সে আসলে কয়টা চ্যাপ্টার আছে, কোন চ্যাপ্টারগুলোতে কি কি আছে, আমাদের মাস্টার বুকে কি থাকবে, আমাদের ক্লাসে কি কি থাকবে, ইচ অ্যান্ড এভরি ডিটেলস আজকের ক্লাসে তোমাদেরকে আমি প্রোভাইড করে দিব। যদি কেউ চাও আজকের ক্লাস থেকে প্রপারলি নোট ডাউন করতে, তাহলে আমি তোমাকে এতটুকু সিউরিটি দিতে পারি, আজকের এই একটা ক্লাস করার পর তোমার এইচএসসি ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টার আর কখনো পড়া লাগবে না, আর কখনো পড়া লাগবে না। আমি তোমাকে এতটুকু গ্যারান্টি, এতটুকু সিউরিটি আমি তোমাকে আজকের এই একটা ক্লাসে দিতে পারি। ওকে? এন্ড অলসো যারা সায়েন্স থেকে হিউম্যানিটিসে আসবা, বা যারা সায়েন্স থেকে বিজনেস স্টাডিজে যাবা, মেইনলি যাদের ইকোনমিক্স এই সাবজেক্টটা থাকবে, আজকের ক্লাসটা তোমাদের জন্য একটা ওয়ান স্টপ সলিউশন। সায়েন্সের যারা আছো তারা আজকের ক্লাসে বুঝে যাবা ইকোনমিক্স কত মজার একটা সাবজেক্ট। সো আমরা ঠিক 6:30-এ শুরু করব। খুব সুন্দর মজাদার একটা ক্লাস যাবে। অর্থনীতি যে কত মজার, অর্থনীতি যে কত রিলেটেবল আকারে পড়া যায়, সবকিছু তোমরা আজকের একটা ক্লাস থেকেই বুঝতে পারবা। ওকে? সো তোমাদেরকে ক্লাসটা শুরু করার আগে একটা ছোট্ট কাজ করতে হবে। আমাকে ক্লিয়ারলি দেখতে পারতেছো কিনা, আমার কথা ক্লিয়ার কিনা, আমার পেছনের বোর্ডটা ক্লিয়ারলি দেখতে পারতেছো কিনা। যদি সবকিছু ওকে থাকে আমাকে কমেন্টে লেখো অল গুড। কমেন্টে আমাকে জাস্ট একটা থামস আপ দিলেই হবে, আমি বুঝে যাব তোমরা সবাই ক্লাসটার জন্য একদম রেডি আছো। ওকে, আমাকে একটু কমেন্টে জানাতে হবে যে তোমরা আজকের ক্লাসটার জন্য রেডি কিনা এবং আমাকে প্রপারলি দেখতে ও শুনতে পারতেছো কিনা। আমি এই প্রথমবার অর্থনীতি পড়তেছি, তাপুর সাহা, আমি তোমাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি আজকের ক্লাসের পর তোমার অর্থনীতি তোমার লাইফের ফেভারিট একটা সাবজেক্ট হয়ে যাবে। তোমাদের সবার জন্য আমি এতটুকু সিউরিটি দিতে পারি, আজকের একটা ক্লাস করার পর অর্থনীতি তোমার লাইফের একটা ফেভারিট সাবজেক্ট গুলোর মধ্যে একটা হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? অল গুড, ফাইন। সবাই রেডি? সবাই রেডি আছে? আমরা তাহলে শুরু করব। এন্ড অলসো আমার ক্লাসে কেউ বেয়াদবি করবা না, ঠিক আছে? আমার ক্লাসে কেউ বেয়াদবি করবা না। আমি থামস আপ দিতে বলছি, তুমি যদি থামস ডাউন দাও তাহলে আমি তোমাকে ক্লাস থেকে বের করে দিতে দুইবার চিন্তা করব না ভাইয়া। আমি ভালোর ভালো, খারাপের জন্য মন্দ। ঠিক আছে? অতি স্মার্ট হওয়ার কেউ চেষ্টা করো না। ওকে, থ্যাংক ইউ সো মাচ যারা থামস আপ দিয়ে আমাকে জানিয়েছো যে ভাইয়া সবকিছু ওকে আছে। ঠিক আছে, আমাদের আজকে যেহেতু ইকোনমিক্সের ফাউন্ডেশন বিল্ডিং ক্লাস, ঠিক আছে? ফাউন্ডেশন বিল্ডিং ক্লাস, খেয়াল করো আমাদের ইকোনমিক্সের ফাউন্ডেশন হলো অর্থনীতি প্রথম পত্রের এই চ্যাপ্টারটা। কোন চ্যাপ্টারটা? মৌলিক অর্থনৈতিক সমস্যা ও এর সমাধান। মৌলিক অর্থনৈতিক সমস্যা ও এর সমাধান, এই চ্যাপ্টারটা আমাদের অর্থনীতির বেসিক। তুমি যদি এই চ্যাপ্টারটা প্রপারলি পারো তাহলে তোমার বেসিক স্ট্রং হয়ে যাবে। এই চ্যাপ্টারটা তুমি যদি পারো তাহলে তোমার বেসিক স্ট্রং হয়ে যাবে।
যারা মাদ্রাসার স্টুডেন্ট আছো তাদের জন্য সেম, নো ইস্যুস, কোনো চিন্তা করো না, জাস্ট আমার দিকে ফোকাস করো, আমি কি পড়াচ্ছি ওটার দিকে ফোকাস করো। আজকের ক্লাসটা শুরু করার আগে বা ইকোনমিক্স পড়ার আগে তোমাদের সবার কাছে আমার একটা প্রশ্ন, ইকোনমিক্স কি জাস্ট অ্যাবাউট মানি? ভাইয়া এটা কি কমার্সের সাবজেক্ট? হ্যাঁ, ইকোনমিক্স, সায়েন্স, বিজনেস স্টাডিজেরও আছে, হিউম্যানিটিসেরও আছে। খেয়াল করো, আমার কোশ্চেনের আনসার দাও। অর্থনীতি পড়া শুরু করার আগে তোমাদের সবার কাছে আমার একটা প্রশ্ন, অর্থনীতি ইটস জাস্ট অ্যাবাউট মানি? অর্থনীতির সবকিছুই কি টাকা রিলেটেড? আমাকে অ্যান্সার দাও তো, হ্যাঁ বা নাতে অ্যান্সার দিবা, দ্যাটস ইট। অর্থনীতি কি শুধুই টাকা? যেমন এখানে ছবিটাতে দেখতে পাচ্ছ, ইজ দিস ইকোনমি? টাকা, মানি, এটাই কি শুধু ইকোনমিক্স? আমাকে বলো তো কমেন্টে, দেখি কয়জনের চিন্তা ভাবনা কি কি ধরনের। আমাকে আগে কমেন্টে তোমরা এটা বলো, তারপর আমি তোমাদেরকে বলবো অর্থনীতি আসলে কি। বলো কমেন্টে, আমি এখনো কাউকে অ্যান্সার দিতে দেখতে পাচ্ছি না। আচ্ছা, প্রিয়া আমাকে সবার আগে অ্যান্সার দিছে না। ওকে, বাকিরা কোথায়? সবাই বলতেছে না, আমার মনে হয় না। তাপুর সাহা বলতেছে, তারপর হলো বাকি সবাই বলতে, অলমোস্ট সবাই বলতেছে না না না। ওকে, ইন্টারেস্টিং, সবাই না বলতেছে, তার মানে সবাই মোটামুটি একটু বুঝে গেছে যে ভাই একটু ট্রিকি কোশ্চেন করছে। ওকে, যারা না বলছো তারা নাকি বুঝে বলছো নাকি না বুঝে বলছো আমি জানি না, বাট অর্থনীতি আসলে আমাদের পুরো লাইফ। অর্থনীতি ইজ ইকুয়াল টু ইয়োর লাইফ। আমি কি কেন এই কথাটা বললাম, দেখো মনে রাখো, ইকোনমিক্স ইকোনমিক্স ইজ আওয়ার এন্টায়ার লাইফ। এন্টায়ার লাইফ তার মানে আমাদের পুরো জীবনটাই একটা অর্থনীতি। আমাদের জীবনের সবকিছুর সাথে টাকা জড়িত, সবকিছুর সাথে টাকা, টাকা, ডিসিশন, সিদ্ধান্ত নেওয়া, সবকিছুর সাথে আমাদের টাকা পয়সা জড়িত। এবং মনে রাখবা, এই পৃথিবীতে যা কিছুর সাথে টাকা পয়সা জড়িত ওইটা অর্থনীতির সাথে কানেক্টেড, তার মানে সম্পর্কপূর্ণ একটা বিষয়। ঠিক আছে, তার মানে অর্থনীতির সবকিছু টাকা না, বাট টাকা ছাড়া অর্থনীতি কিছুই। লাইনটা মনে রাখো, লাইনটা মনে রাখো, অর্থনীতির সবকিছু টাকা না, কিন্তু টাকা ছাড়া অর্থনীতি আবার কিছু না। তোমার স্কুলে থাকতে তুমি আম্মু আব্বুর থেকে পকেট মানি পেতা, সেই পকেট মানি জমিয়ে জমিয়ে তুমি তোমার কোনো একটা শখের কিছু একটা কিনতা, আইসক্রিম খেতা, চকলেট খেতা, মাঝে মাঝে রিক্সা দিয়ে যাতায়াত করতা। এই যে টাকা সেভ করা, কিভাবে সেভ করে কি করা যায়, সবকিছু কিন্তু অর্থনীতির ভিতরে পড়ে যায়। তার মানে আমরা বুঝতেছি আমাদের আশেপাশে আমাদের জীবনের ম্যাক্সিমাম সবগুলো ডিসিশনই অর্থনীতির সাথে জড়িত। ঠিক আছে, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে অর্থনীতি কি? মনে রাখবা, অর্থনীতি হলো একটা সামাজিক বিজ্ঞান। ইকোনমিক্স ইজ আ সোশ্যাল সায়েন্স। অর্থনীতি কি? একটা সামাজিক বিজ্ঞান। আমরা তো কম বেসিক বিল্ডিং করতেছি, তাই আমাদের বেসিক থেকেই পড়তে হবে। অর্থনীতি হলো একটা সামাজিক বিজ্ঞান, কারণ সমাজের সাথে জড়িত। কে কত টাকা আয় করতেছে, কে কোন বাসায় থাকতেছে, কার বাসায় ফ্রিজ আছে, কার বাসায় রেফ্রিজারেটর আছে, তারপর হলো কার বাসায় এসি আছে, এই সবকিছু কিন্তু আমাদের টাকা পয়সার সাথে কানেক্টেড। এতটুকু বুঝলাম। এখন কথা হলো, ভাইয়া বেসিক বিল্ডিং করতেছি, আসলে আমাদেরকে একটু বলেন এসএসসি ইকোনমিক্স এর সাথে এইচএসসি ইকোনমিক্স এর ডিফারেন্সটা কি? হিয়ার ইজ দ্য ডিফারেন্স, চলো তোমাদেরকে বলে দিই। এসএসসি তে তোমরা পড়ছো হাতে গোনা কয়েকটা চ্যাপ্টার, 4টা বা 5টা চ্যাপ্টার, তাই না? বা 5টা বা 6টা চ্যাপ্টার পড়ছো তোমরা তোমাদের 10টা চ্যাপ্টারের মধ্যে থেকে। বাট তোমরা পড়ছো শর্ট সিলেবাস। কি পড়ছো ভাইয়া? তোমরা পড়ছো শর্ট সিলেবাস। এইচএসসি তে এটা কি মানবিক বিভাগের সাবজেক্ট? হ্যাঁ, এটা মানবিক বিভাগের সাবজেক্ট, অর্থনীতি। ঠিক আছে, অপশনাল সাবজেক্ট হিসেবে নেওয়া যায়, হ্যাঁ নেওয়া যায়। একটু তাড়াতাড়ি জানাও ভাই, এটা কি মানবিক বিভাগের সাবজেক্ট? এত তাড়াহুড়া করতেছো কেন? এত তাড়াহুড়া করার কি আছে? ক্লাসে আসছো, 2-3 মিনিট ক্লাসে থাকলে বুঝবে এটা কোন সাবজেক্টের ক্লাস। আর এটা উপরে লেখাই আছে ইকোনমিক্স ফাউন্ডেশন বিল্ড।
আচ্ছা খেয়াল করো, তোমরা এসএসসি তে পড়ছো শর্ট সিলেবাস, এইচএসসি তে তোমাদের ইকোনমিক্স আছে 20টা চ্যাপ্টার। কয়টা চ্যাপ্টার বাবা? 20টা চ্যাপ্টার। ফার্স্ট পেপারে 10টা চ্যাপ্টার, সেকেন্ড পেপারে 10টা চ্যাপ্টার। এইখানে দেখো ফার্স্ট পেপারে টোটাল আমাদের 10টা চ্যাপ্টার আছে। এই 10টা চ্যাপ্টারের ভিতর থেকে এই চ্যাপ্টার গুলোতে দেখো 1 2 3 4 5 6 8 9, এই চ্যাপ্টার গুলোতে আমাদের ম্যাথমেটিক্স আছে। এই চ্যাপ্টার গুলোতে আমাদের ম্যাথমেটিক্স আছে। এন্ড অন দ্য আদার হ্যান্ড এই যে এই চ্যাপ্টার গুলো, এগুলোতে আমাদের থিওরিটিক্যাল জিনিস। তার মানে অর্থনীতি প্রথম পত্রে আমাদের ম্যাথ আছে। এন্ড এই ম্যাথ গুলা কিসের জানো? ক্লাস 6 7 8 এর ম্যাথ। 6 7 8 এর ম্যাথ আমি তোমাদেরকে আজকের ক্লাসেই দেখাবো। অর্থনীতির ম্যাথ গুলা ক্লাস 6 7 8 এর ম্যাথ। বিশ্বাস করো ভাইয়াকে, ভ্যাদ মিথ্যা কথা বলতেছি না। এটা আগে মাথায় রাখো, অর্থনীতি প্রথম পত্রে আমাদের ম্যাথ আছে, সেগুলো আমাদের, ঠিক আছে, অর্থনীতি প্রথম পত্রে আমাদের 6 7 8 এর ম্যাথ। ওকে, তার আগে আমি তোমাদেরকে একটা জিনিস বলি, তুমি যদি এইচএসসি তে মানবিক বিভাগ বা আর্টস সাবজেক্টটা আর্টস চুজ করে থাকো এবং তুমি যদি অর্থনীতি সাবজেক্টটা না নাও, তুমি বিশ্ববিদ্যালয়ে গিয়ে অনেক বড় একটা ধরা খাবা। কারণ বাংলাদেশে বিশ্ববিদ্যালয় লেভেলে আর্টসের স্টুডেন্টদের জন্য টপ সাবজেক্ট হলো ইকোনমিক্স। তুমি ভালোভাবে প্রিপারেশন না নিলে তুমি চান্সও পাবা না। ওকে, সো দুইবার চিন্তা করে একটু ডিসিশন নিও। তোমাদের আশেপাশের অনেক মানুষ বলবে ইকোনমিক্স হার্ড, নিস্তা ম্যাথ আছে। অলওয়েজ একটা জিনিস মনে রাখবা, যেই মানুষটা এভারেস্টে পৌঁছায় নাই কোনোদিন, সে যদি এভারেস্টের রাস্তা বলে তাহলে কোনো লাভ নেই। যে মানুষটা এভারেস্টে পৌঁছাইছে তার কাছ থেকে এভারেস্টে ওঠার টিপস নিতে হয়। সো কার কাছ থেকে তুমি টিপস তোমার কানে নিচ্ছ, মানে কে কার থেকে কথা তুমি কানে নিচ্ছ, সেটা মাথায় রাখো। কে যা মানুষ যাই বলতেছে সেটা শুনো না। যে পড়ায়, যে পড়ে এবং আগের ব্যাচের স্টুডেন্টরা কি কি পাইছে এগুলা থেকে চিন্তা ভাবনা করবা। ফার্স্ট পেপার গেল আমাদের। সেকেন্ড পেপারে যদি যাই, সেকেন্ড পেপারটা খুবই ইজি, আহামরি তেমন কিছু না। সেকেন্ড পেপারটা পুরাটাই আমাদের থিওরি। সেকেন্ড পেপারটা পুরাটাই আমাদের থিওরি। তুমি ইকোনমিক্স অপশনাল সাবজেক্টও নিতে পারবা, মেইন সাবজেক্টও নিতে পারবা, নো ইস্যুস ভাইয়া, যেভাবে ইচ্ছা তুমি নিতে পারবা, কোনো সমস্যা নেই। খেয়াল করো, তাহলে আমি তোমাদেরকে মোটামুটি বোঝাই দিলাম আমাদের কি কি চ্যাপ্টার আছে। টোটাল আমাদের 20টা চ্যাপ্টার আছে। তোমরা অর্থনীতির দ্বিতীয় পত্রের একটা চ্যাপ্টারও এসএসসি তে পড়ো নাই। অর্থনীতির দ্বিতীয় পত্রের একটা চ্যাপ্টারও তোমরা এসএসসি তে পড়ো নাই। এই জিনিসটা তোমাদের জন্য পুরাটাই নতুন, তোমাদের জন্য পুরাটাই নতুন। বাট ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ কাইফ ভাইয়া আসি তোমাদের সাথে। ওকে, এবার তোমরা আমাকে যারা জিজ্ঞাসা করছো যে ভাইয়া আমাদের অর্থনীতিতে বই কি কি আছে, এই পুরো বাংলাদেশে মোটামুটি এই দুইটা বই অনেক ফেমাস। একটা হলো রণজিৎ কুমার নাথ স্যারের বই, আর আরেকটা হলো তোমার স্বপন গ্রেগরি স্যারের বই। আচ্ছা, এই দুইটা বইয়ের মেইন স্পেসিফিকেশনস কি? মেইন স্পেসিফিকেশনস কি? এই যে রণজিৎ স্যারের বইটা দেখতেছো, এই বইটা একটু কঠিন, মানে ভাষাগুলো একটু কঠিন, বাট এই বইয়ের ভিতরে এমসিকিউ সিকিউ অনেক পরিমাণ দেয়া আছে। অন দা আদার হ্যান্ড, ঠিক আছে, অন দা আদার হ্যান্ড এই জায়গাটাতে ভাইয়া তুমি পৌরনীতি নিতে চাও, সমস্যা নাই, তুমি নিতে পারবা। পৌরনীতির ক্লাস এটা না, আমি আবারও বলতেছি, তোমরা যার যেই সাবজেক্ট নিতে ইচ্ছা তুমি নিতে পারবা। আমার কাজ তোমাদেরকে সঠিক রাস্তাটা দেখানো। এসএসসি তে কি করছো ওটা ভুলে যাও, তুমি এখন এসএসসি তে পড়ো না, এসএসসি তে কি করছো ওটা ভুলে যাও বাবা। কলেজ লেভেলে উঠেও যদি বলো আমি এসএসসি তো ওইটা করছিলাম, দ্যাটস ইটস নট গোনা ওয়ার্ক। তুমি এসএসসি তে কি করছো ওটা স্কুলে শেষ। তুমি যদি এখন স্কুল লেভেলে থাকতে চাও তাহলে স্কুল লেভেলে থাকো। আমি তোমাদেরকে তোমাদের লাইফে ভালোর জন্য বলছি, আমার কোর্স কেনার জন্য আমি বলি নাই। কারণ কলেজে ভার্সিটিতে উঠে তোমরা যদি অর্থনীতি সাবজেক্টটা কি এটা নাই জানো, অনেক বড় একটা ধরা খেয়ে বসে থাকবা। সেটা দায়ভার আমি নিব না, ঠিক আছে, সেটা দায়ভার আমি নিব না। আমার কাজ আগে থেকে বলা, আমি আগে থেকে বলে দিব। ডিসিশন তোমার হাতে, তুমি পড়বা নাকি পড়বা না, ঠিক আছে। পৌরনীতি, ভূগোল, অর্থনীতি, ইসলামিক ইতিহাস এই সাবজেক্টগুলো নিতে পারবা, নো ইস্যুস। ওগুলো রেজাল্টের পরের বিষয়। রেজাল্ট দেখ আগে, আগে রেজাল্ট দিক, ওগুলা রেজাল্টের পরের বিষয়, কলেজের টাইমের বিষয়, এখনকার বিষয় না, ওগুলা পরের বিষয় বাবা।
আজকে তুমি জাস্ট ইকোনমিক্স সাবজেক্টটা নিয়ে জানো কি আছে এটাতে, বাকিগুলা পরের কথা হবে, ওগুলো তোমাদেরকে পরে জানাবো। এই দুইটা বইয়ের মধ্যে এই বইটা একটু টাফ, বাট প্র্যাকটিসের জন্য অনেক ভালো। এই বইটা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য ভালো। সো কেউ যদি চাও ইকোনমিক্সের জন্য কোন বই কিনবা, এই দুইটা বই তোমার চয়েস লিস্টে রাখতে পারো। আরেকটা আছে অক্ষরপত্র প্রকাশনীর বই, ওইটাও কোনো কোনো কলেজে পড়ায়। বাট আমাদের কাছ থেকে তোমরা কি কি পাবা? আমাদের কাছ থেকে পাবা এই মাস্টার বুক। মাস্টার বুকের মডেলটা একটু পরিবর্তন হবে, মাস্টার বুক। এই মাস্টার বুকের ভেতরে বোর্ড অ্যানালাইসিস করা থাকবে, চ্যাপ্টার অ্যানালাইসিস করা থাকবে, সিকিউ থাকবে, এমসিকিউ থাকবে, প্র্যাকটিস করার জায়গা থাকবে, আমার নিজের বানানো নোট দেয়া থাকবে, কিভাবে পড়বা, কিভাবে প্র্যাকটিস করবা, সবকিছু দেয়া থাকবে, একদম সবকিছু। তার মানে কিভাবে কি কি হবে সবকিছু তোমরা বুঝতে পারছো। এইবার আমরা যাব পড়াতে। এতক্ষণ পর্যন্ত অনেক কথা বলছি। তোমরা এই যে আমার পিছনে যে মানুষটাকে দেখতেছো, ওকে কি চিনো? এই লোকটাকে কি তোমরা কেউ চিনো? আমার পিছনের মানুষটা। এবার আমরা পড়ায় ঢুকছি, এতক্ষণ অনেক কথা বলছি, জাস্ট তোমাদের জানার জন্য বলছি। একটা সাবজেক্ট পড়ার আগে সেই সাবজেক্ট নিয়ে একটু জানতে হয়, আমি জানার জন্য তোমাদেরকে এনাফ নলেজ দিয়ে দিছি। এবার আমার পিছনে যে মানুষটাকে দেখতে পাচ্ছ, এনাকে কি চেনো? কখনো কি কোনো জায়গায় দেখছো? বলো তো আমাকে। এবার একটু ক্লাসে মনোযোগী হইতে হবে। আমি যেটা বলছিলাম, আজকের আমার এই একটা ক্লাস করলে তুমি বুঝে যাবা ভাইয়া only master book কি enough? yes, only master book enough, only master book enough, এতটুকু বলতে পারি, only master book enough, unless তোমার কলেজ থেকে যদি বলে অমুক রাইটারের বই কিনতে হবে। ওকে, বাকি কথা আমাদের পরে হবে, এখন আমরা পড়ায় আসি। ইকোনমিক্স কত মজার একটা সাবজেক্ট, এখন তোমাদেরকে আমি বোঝাবো। এই ব্যক্তিটাকে যখনই তোমরা দেখলা, তোমাদের সবার মাথায় এরকম টেনশন, আরে ভাইয়া এটা কে? ভাইয়া এটা কে? এটা কি আপনি 50 বছর পর দেখতে কেমন হবেন সেরকম? না বাবা, আমি মোটামুটি কালো, ওই লোকটা অনেক ফর্সা। এই লোকটার পরিচয় হলো, ওনার নাম অধ্যাপক এল রবিন্স। ওনার নাম অধ্যাপক এল রবিন্স। অর্থনীতিতে কিছু কিছু নাম, মানুষের নাম আমাদের ব্রেনে একদম ঢুকিয়ে নিতে হবে। যেমন প্রিয়া একটু আগে বলছে ভাই এটা মেবি অ্যাডাম স্মিথ। না, এটা অ্যাডাম স্মিথ না, এটা অধ্যাপক এল রবিন্স। দেখো, অধ্যাপক এল রবিন্স বলেছেন অর্থনীতি হলো এমন একটা বিজ্ঞান যা অসীম অভাব, খেয়াল করো, অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে সমন্বয় সাধন সংক্রান্ত মানুষের আচরণকে বিশ্লেষণ করে। তার মানে অধ্যাপক এল রবিন্স আমাদেরকে অর্থনীতির সংজ্ঞা দিছে। অর্থনীতির সংজ্ঞাটা খুবই সিম্পল। অর্থনীতির সংজ্ঞাটা খুবই সিম্পল। অর্থনীতি হলো অসীম অভাব। আমাদের প্রতিটা মানুষের জীবনে অভাব অসীম না? মনে করো আজকে থেকে কিছু বছর আগে আমার নর্মাল একটা ফোনের দরকার ছিল, এরপরে আমার একটু চিন্তা হলো আমি একটু টাচ মোবাইল কিনবো, তারপরে আমার চিন্তা হলো আমি মোবাইলটাকে একটু আপগ্রেড করব, তারপরে আমার চিন্তা হলো আমি একটা আইফোন কিনি, তারপরে আমার চিন্তা হলো আমি আইফোনের সবচেয়ে লেটেস্ট ভার্সনটা কিনি, এখন আমার চিন্তা হলো আমি যে পোশাক আশাক পরবো এই পোশাক আশাকটা ব্র্যান্ডের হবে, এরপর আমার চিন্তা হবে আমার একটা গাড়ি হবে, এরপরে চিন্তা হবে একটা বাড়ি হবে, এরপর আমি দেশের বাইরে যাব, এরপর দেশের বাইরে একটা বাড়ি কিনবো। এই যে দেখো, আমাদের জীবনের অভাব, এটার কি কোনো শেষ আছে? যে ব্যক্তি 500 কোটি টাকার মালিক, তার জীবনেও কিন্তু অভাব আছে। এবং এটাই হলো অর্থনীতির একটা মজার জায়গা, যে অর্থনীতির সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের অর্থনীতিতে অভাব অসীম। এই পৃথিবীর কোনো মানুষের অভাবের শেষ নাই। একটা অভাব পূরণ হয়েছে আরেকটা অভাব শুরু, একটা অভাব পূরণ হয়েছে আরেকটা অভাব শুরু। এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদ মানে কি? বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদ মানে কি আমি তোমাদেরকে বোঝাই। চলো এক্সাম্পল, আমি না ক্লাসে ইকোনমিক্স এক্সাম্পল দিতে অনেক পছন্দ করি, আমি তোমাদেরকে এক্সাম্পল দিব। দেখো লাইনটা দেখো, বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদ, বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদ। খেয়াল করো, তোমার কাছে দুইটা অপশন আছে। একটা হাতে, এই হাতে তোমার গ্লাস আছে, সাদা পানি আছে। তুমি চাইলে এই গ্লাসটাতে শুধুমাত্র সাদা পানিটা দিতে পারবা, এই গ্লাসে তুমি শুধুমাত্র সাদা পানিটা দিতে পারলা। তার মানে তোমার কাছে অপশন ছিল, এই গ্লাসটাতে হয় তুমি সাদা পানি দিতে পারবা অথবা কোনো একটা সফট ড্রিঙ্ক দিতে পারবা, মানে খাওয়ার জন্য। তুমি যদি এইখানে
পুরো গ্লাসটাতে সাদা পানি দিয়ে পরিপূর্ণ করে দাও বা মিনারেল ওয়াটার দিয়ে পরিপূর্ণ করে দাও, তাহলে কি এই গ্লাসের ভেতরে তুমি এখন কোকা কোলা, ফান্টা এগুলাকে দিতে পারবা? অ্যান্সার করো আমাকে, পারবা? আমার কথাটা বুঝো। বিকল্প ব্যবহারযোগ্য সম্পদ বলতে কি বোঝায়? এই গ্লাসটা ফাঁকা ছিল, তোমার হাতে এক বোতল পানি ছিল, অথবা মনে করো তোমার কাছে আরেকটা কোকের বোতল ছিল, ফান্টার বোতল ছিল। তুমি এই গ্লাসটার ভেতরে এট এ টাইমে যে কোনো একটা জিনিসকে দিতে পারবা। তুমি সাদা পানি দিয়ে দিছো, নর্মাল মিনারেল ওয়াটার দিয়ে দিছো, তুমি কি এখন এই গ্লাসে কোকা কোলা বা এরকম কোন সফট ড্রিঙ্ক দিতে পারবা? অ্যান্সার মি, আই এম ওয়েটিং ফর দ্য অ্যান্সার, গাইস, অ্যান্সার মি, ইয়েস অর নো। সবাই বলতেছে না ভাইয়া দিতে পারবো না, না পারবো না। ঠিক একইভাবে তোমার পকেটে যদি 100 টাকা থাকে এবং তোমার পেটে যদি ক্ষুধা থাকে, তোমার পকেটে 100 টাকা, তোমার পেটে ক্ষুধা আছে, তোমার এখন কিছু একটা খেতে হবে। এই 100 টাকা দিয়ে আইদার হয় তুমি কোনো একটা বার্গার খেতে পারো, অথবা কোনো একটা রোল খেতে পারো। অপশন দিচ্ছি, তোমার পকেটের টাকা কত? 100, লিমিটেড। এই পৃথিবীতে প্রতিটা মানুষের টাকা লিমিটেড, সেটা এলন মাস্কও হোক, 1.1 ট্রিলিয়ন ডলার ইলন মাস্কের, বাট এটা গুণা তো যাচ্ছে। সিমিলারলি এক্সাম্পল স্বরূপ ধরো তোমার এখন খিদা লাগছে, তোমার পকেটে 100 টাকা আছে, এই 100 টাকা দিয়ে তুমি যে কোনো একটা খাবার খাইতে পারবা। হয় তোমাকে বার্গার খাইতে হবে, না হলে তোমাকে রোল খাইতে হবে, কারণ তোমার কাছে টাকা অপর্যাপ্ত। তোমার কাছে কি টাকা অপর্যাপ্ত। এখন কেউ যদি 100 টাকা দিয়ে বার্গার কিনে, সে রোল কিনতে পারবে না, কারণ তার কাছে টাকা নাই। ঠিক একইভাবে কেউ যদি 100 টাকা দিয়ে রোল কিনে, সে আর বার্গারটা কিনতে পারবে না, কারণ তার কাছে টাকা নাই। অর্থনীতিতেও ঠিক একইভাবে তোমার কাছে দুইটা ডিসিশন থাকলে তুমি যে কোনো একটাকে গ্রহণ করতে পারবা, আরেকটাকে তোমার ছেড়ে দিতে হবে। তার মানে বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে সমন্বয় সাধন করে তোমার আচরণের মধ্যে থেকে তোমার যেটাকে প্রয়োজন তুমি সেটাকে গ্রহণ করবা। তোমার আচরণের উপর ডিপেন্ড করে, তোমার চাহিদার উপর ভিত্তি করে তুমি কোন একটাকে গ্রহণ করবা। আরো সহজ উদাহরণ দিই, যেহেতু বেসিক কমপ্লিট করাচ্ছি আমরা। দুষ্প্রাপ্য সম্পদ, আমার হাতে দুইটা মাউস আছে, একটা হলো হোয়াইট কালার মাউস, একটা হলো ব্ল্যাক কালার মাউস। তোমার চাহিদা হলো তুমি একটা মাউস কিনবা। তুমি যদি হোয়াইট কালার মাউসটা কিনে ফেলো, তুমি ব্ল্যাক কালার মাউসটা আর কিনবা না। আবার তুমি যদি ব্ল্যাক কালার মাউসটা কিনো, তুমি হোয়াইট কালার মাউসটা কিনবা না। কারণ আবার তুমি দুইটা একসাথে কিনতে পারবে না, কারণ তোমার কাছে টাকা লিমিটেড। তোমার কাছে এই মাউসটা কেনার জন্য টাকা লিমিটেড। অর্থনীতিতেও ঠিক একই কথা বলে, তুমি হোয়াইট কালার কিনবা নাকি ব্ল্যাক কালার কিনবা, এটা তোমার আচরণের উপর ডিপেন্ড করে। এন্ড এই পুরো জিনিসটাকে আমরা সহজ ভাষায় অর্থনীতি বলি। এই পুরো জিনিসটাকে আমরা সহজ ভাষায় কি বলি? অর্থনীতি বলে থাকি। খুবই ইজি একটা বিষয়, খুবই ইজি একটা জিনিস। আই গেস তোমাদের কাছে এটা একটু এখন ক্লিয়ার হয়েছে। খুবই ইজি একটা কনসেপ্ট গেল। এরপরে দেখো, অর্থনীতিতে আমাদেরকে 3টা প্রশ্ন করা হয়। অর্থনীতির ক্ষেত্রে আমাদের মাথায় 3টা জিনিস আসবে। এক, অসীম অভাব। মনে করো এটা তুমি যখনই কোনো একটা কিছু কেনার কথা চিন্তা করো, দেখো এখন আমাদের মনে কি ইচ্ছা করে, আমি যদি একটা গাড়ি কিনতে পারতাম। পারবা না। কারণ কি? কারণ হলো তোমার অভাব অসীম। তুমি গাড়ি কিনে ফেলছো, এরপর তোমার ইচ্ছা করবে আমি যদি একটা ফ্ল্যাট কিনে ফেলতে পারি, এবার ইচ্ছা করবে আমি যদি একটা প্লেন কিনে ফেলতে পারি, তাই না? তার মানে আমাদের প্রথম প্রবলেমটা হইলো আমাদের অভাব অসীম। মানুষকে এভাবে করেই সৃষ্টি করা হয়েছে যে আমাদের মন কখনো শান্ত হবে না। দুষ্প্রাপ্য মানে হলো যা পাওয়া অসাধ্যকর।
মানে যা আমরা চাইলেই পাবো না। টাকা কি তুমি চাইলেই পাবা? বলো। দুষ্প্রাপ্য মানে হলো যা আমরা চাইলেই পাবো না। টাকা কি আমরা চাইলেই পাই? টাকা কিন্তু আমরা চাইলেই পাই না। টাকার জন্য কিন্তু আমাদেরকে কষ্ট করতে হয়। সো যে যে জিনিসটা আমরা চাইলেই পাই না, যেটার জন্য আমাদেরকে কষ্ট করতে হয়, ওটাই আমাদের জন্য দুষ্প্রাপ্য সম্পদ। ওটাই আমাদের জন্য কি? দুষ্প্রাপ্য সম্পদ। আমাদের প্রথম প্রবলেম হলো আমাদের জীবনে অনেক অভাব আছে, অনেক অভাব, অনেক অভাব। সেকেন্ড হলো এই অভাবের পূরণ করার জন্য আমাদের কাছে টাকা পয়সা লিমিটেড আছে। তোমার এখন ইচ্ছা, মনে করো আমার মনে এখন অনেক ইচ্ছা আমার যদি একটা রেঞ্জ রোভার গাড়ি থাকতো, আমার মনের অনেক ইচ্ছা, কিন্তু আমার পকেটে টাকা সীমিত। আমার অভাব অনেক, আমার টাকা কম। আমার অভাব অনেক, আমার কি কম? টাকা কম, তাই না? লাস্টলি এই কম টাকা দিয়ে আমার কোনো একটা কিছু কিনতে হবে, এটাকে বলা হয় বিকল্প ব্যবহার। এই কম টাকা দিয়ে আমার কোনো একটা কিছু কিনতে হবে। এই জায়গা থেকে আমাদের তিনটা জিনিস এর উৎপত্তি হয়। একটা হলো তোমার আচ্ছা, একটা হলো আমাদের নিড, আরেকটা হলো আমাদের ওয়ান্ট, আরেকটা হলো আমাদের ডিমান্ড। তিনটা জিনিস, নিড, ওয়ান্ট, ডিমান্ড। খেয়াল করো, নিড, ওয়ান্ট, ডিমান্ড। অর্থনীতিতে বিশ্বাস করো ভাইয়া, তোমার জীবনের যে কোনো কিছুতে তুমি যদি এই তিনটা জিনিসকে বুঝে যাও, তোমার অর্থনীতি একদম সহজ হয়ে যাবে। এটা কি কমার্সের ক্লাস বাবা? অর্থনীতি এমন একটা সাবজেক্ট যেটা বিজনেস স্টাডিজের স্টুডেন্টদেরও আছে, হিউম্যানিটিসের স্টুডেন্টদেরও আছে। সো তুমি বিজনেস স্টাডিজ হও, হিউম্যানিটিস হও, যেই হও না কেন, তোমার এই সাবজেক্টটা আছে, তুমি চাইলে নিতে পারবা। খেয়াল করো, বারবার একই কোশ্চেন করে আমাকে পড়ানো থাকতে অন্যদিকে নিয়ে যাও না। খেয়াল করো, নিড, ওয়ান্ট, ডিমান্ড, এই তিনটা জিনিস খুব সহজভাবে বুঝতে হবে। মনে করো এই মুহূর্তে মনে করো এই মুহূর্তে তোমার সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো একটা মোবাইল ফোন। এই মুহূর্তে তোমার সবচেয়ে প্রয়োজনীয় জিনিস কি? একটা, খেয়াল করো বাবা, এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে তোমার সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো একটা মোবাইল ফোন। তোমার নিড, তোমার মনের ইচ্ছা, আমাদের মনে অনেক ইচ্ছা থাকে না? অনেক ইচ্ছা থাকে, আমাদের মনে অনেক ইচ্ছা থাকে। তোমার নিড হলো একটা মোবাইল ফোন, এটা ক্লিয়ার? তোমার নিড হলো একটা, এটা তোমার নিড, যে তুমি একটা মোবাইল ফোন চাও কথাবার্তা বলার জন্য। তোমার ওয়ান্ট, ওয়ান্ট মানে কি জানো? আকাঙ্ক্ষা। ওয়ান্ট মানে হলো আকাঙ্ক্ষা। দেখো, প্রতিটা মানুষের মনেই যখন ফোন, একটা মোবাইল ফোনের কথা আসে, তখন তার মনে আকাঙ্ক্ষা কি থাকে? আমি সবচেয়ে বেস্ট মোবাইলটা কিনবো। আমি ধরে নিচ্ছি আইফোন 17 প্রো, আইফোন 17 প্রো, এইটা হলো তোমার ওয়ান্ট, তুমি চাও কিনতে। তোমার তোমার মনের ইচ্ছা হলো আমার একটা মোবাইল ফোন দরকার। সেকেন্ড জিনিসটা হলো, আমার মনের ইচ্ছা হলো আমি যদি একটা আইফোন 17 প্রো কিনতে পারতাম, ছবি ভালোভাবে তুলতে পারতাম, ভিডিও ভালোভাবে করতে পারতাম, অনেক ভালো হইতো। এটা তোমার ওয়ান্ট। ওয়ান্ট মানে হলো আমাদের মনের আকাঙ্ক্ষা। এবার আসে ডিমান্ড। ডিমান্ড জিনিসটা কি? ডিমান্ড জিনিসটা হলো তোমার পকেটে আছে 20,000 টাকা, এই 20,000 টাকা দিয়ে তুমি কোন ফোনটা কিনতে পারতেছো, ওইটা হলো তোমার ডিমান্ড। তার মানে ওই যে বিকল্প ব্যবহার। তার মানে তোমার তোমার ইচ্ছা হলো একটা মোবাইল দরকার, তোমার তোমার প্রয়োজন হলো একটা মোবাইল, কিন্তু তোমার মনের ইচ্ছা হলো যদি আমার কাছে টাকা থাকতো আমি একটা আইফোন 17 প্রো কিনতাম। কিন্তু বাবা, তোমার কাছে তো সীমিত সম্পদ, তোমার কাছে তো টাকা নাই, ঠিক আছে? তোমার কাছে তো টাকা নাই, তুমি হলো তখন 20,000 টাকা দিয়ে একটা ফোন কিনবা। তুমি তখন কি করবা? 20,000 টাকা দিয়ে একটা ফোন কিনবা। এইটা হলো নিড, ওয়ান্ট, ডিমান্ড। নিড মানে হলো তোমার মনে যেটা তোমার প্রয়োজন, ওয়ান্ট মানে হলো তুমি যেটা কিনতে এক টাইমে চাও, আর ডিমান্ড হলো তুমি এখন কি কিনতে পারতেছো। সীমিত সম্পদ থাকার কারণে তুমি এখন কি কিনতে পারতেছো। ভেরি সিম্পল, ভেরি সিম্পল। এরপরে যাচ্ছি, অর্থনীতিতে সবচেয়ে বড় সমস্যা, সবচেয়ে বড় সমস্যা আমাদের অভাব। শুধু অভাব না, অসীম অভাব। অসীম অভাব। এই পৃথিবীতে আমাদের অভাবের কোনো শেষ নেই।
এই পৃথিবীতে আমাদের অভাবের কোনো শেষ নাই, পরীক্ষায় হাজার বার এই কোশ্চেনটা আসছে। অর্থনীতির মূল সমস্যা কি? অর্থনীতির মূল সমস্যা কি? অর্থনীতির মূল সমস্যা হলো অসীম অভাব। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের অভাব অসীম, প্রত্যেকটা মানুষের অভাব অসীম। বুঝছো? এটা আমাদের অর্থনীতির মূল সমস্যা। এখন কথা হলো যে ভাইয়া, এই যে মানুষ, এই যে আমাদের প্রয়োজন এন্ড অল দ্যাট, এই জিনিসগুলো আমরা যে পূরণ করব, এই পূরণ করতে গিয়ে আমাদের কি কি জিনিস দরকার? মনে রাখবা, তোমার যখনই তুমি কোনো একটা তোমার অভাব পূরণ হয়, সেটাকে আমরা বলি উপযোগ। এই জিনিসটা মাথায় রেখো, এটা আমাদের কনসেপ্ট। উপযোগকে বলা হয় অভাব পূরণ করার ক্ষমতা। অভাব পূরণ করার ক্ষমতা। আমার তৃষ্ণা পাইছে, আমার এখন পানির পিপাসা পেয়েছে, আমার আমার পানির পিপাসা পেয়েছে। এখন আমি যদি এখানে বসে পানিটা খেলাম, এই যে আমি বসে পানিটা খেলাম, আমার পানির অভাবটা পূরণ হলো না? তার মানে আমি বলতে পারবো এটা আমার উপযোগ পূরণ করছে। এই পৃথিবীতে যখনই তুমি কোনো একটা কিছু কিনতেছো, সেটার মাধ্যমে তোমার কোনো একটা অভাব পূরণ হইছে, তোমার কোনো একটা অভাব পূরণ হইছে। আচ্ছা, আমরা এবার আমরা এখন নামাজের ব্রেক দিব। আমরা ঠিক ঠিক 7:10 ক্লাসটা শুরু করব। নামাজের ব্রেক থেকে সবাই ঠিক 7:10 চলে আসবা। প্লিজ গাইজ, আই ওয়ান্ট তোমরা ক্লাসটা পুরোপুরি অ্যাটেন্ড করো। যে কয়জন এখন ক্লাসে আসো, ঠিক 7:10 আবার চলে এসো। ঠিক 7:10, আমি আবার বলতেছি, ঠিক 7:10 নামাজের ব্রেক থেকে আবার চলে আসবা। এখন 58 বাজে, আমরা 59-এ ব্রেকটা দিচ্ছি। ঠিক তোমরা 7:10 আবার ক্লাসে চলে আসবা, নামাজের ব্রেক দিচ্ছি। 7:10 সবাই আইসো। হ্যালো এভরিওয়ান, নামাজের ব্রেক শেষ আমাদের। সবাই চলে আসছো? আমি একদম মনে আছে কতজন ছিল, দেখি ততজন আসে নাকি। कहने को जश्न बहारा है, इश्क ये देख कहरा है। Welcome back. Okay. ওকে, মোটামুটি সবাই চলে আসতেছে, আর 1 মিনিট দেখি সবাই আসুক। হ্যাঁ, যারা চলে আসছো, আমরা কোন পর্যন্ত পড়ছিলাম একটু মনে করো। আমরা উপযোগ কি এটার একটা উদাহরণ, আমি এক গ্লাস মানে একটু আমি পানি খেয়ে তোমাদেরকে উদাহরণ দিয়েছিলাম। তো আবার আমরা এই জায়গা থেকে শুরু করব, ঠিক আছে? ভাইয়া, কালকেও তো সেম চ্যাপ্টার পড়াইছেন, কালকে তো বেসিক বিল্ডিং ক্লাস হয় নাই, আজকে আমাদের ফার্স্ট বেসিক বিল্ডিং ক্লাস। তুমি কালকে কই পেলা? তুমি মেবি কালকে তাহলে অনামিকা আমার কি বলবো ইউটিউবের ক্লাস করছো সম্ভবত। আজকে আমাদের ফার্স্ট বেসিক বিল্ডিং ক্লাস, তুমি আগের ক্লাস কই পেলা? আজকে আমাদের ফার্স্ট বেসিক বিল্ডিং ক্লাস। ভাইয়া আজকে গল্প কইরেন, যেহেতু ফার্স্ট ক্লাস অবশ্যই আমরা পড়বো, গল্পও করব। আচ্ছা, খেয়াল করো, অনেক গুরুত্বপূর্ণ একটা আমি কাকে বলে বলাচ্ছি, উপযোগ। তুমি এখনো কোনো তোমার মনে করো কেউ কম্বল গায়ে দিয়ে বসে আসো বা শুয়ে আসো, তারপর হলো, ঠিক আছে ভাই, এখানে অভাব বলতে কি বুঝিয়েছে? অভাব বলতে আমাদের জীবনের সকল অভাবকে বুঝাইছে।
আমাদের জীবনের সকল অভাবকে, খেয়াল করো আমি বলি তোমাদেরকে, মনে করো তুমি যখনই, মনে করো তুমি একটা ঘড়ি কিনছো, তুমি একটা ঘড়ি কিনছো, এই ঘড়ির মাধ্যমে তোমার সময় দেখার অভাব পূরণ হচ্ছে, ঠিক আছে? ঘড়ির মাধ্যমে তুমি তোমার সময় দেখার অভাব পূরণ হচ্ছে। তারপরে এই যে চশমাটা, এই চশমাটা আমরা কেন পড়ছি, এই চশমাটার মাধ্যমে তোমার দেখার অভাব পূরণ হচ্ছে। ওকে ভাইয়া, আমি সায়েন্স থেকে আর্টসে শিফট করতে কোনো সমস্যা নেই ভাইয়া, কোনো সমস্যা নাই, খুব ভালোভাবে শিফট করতে পারবা, আপাতত পড়াটাই খেয়াল করো। তুমি তোমার জীবনে ড্রেস, জুতা, প্যান্ট, বেল্ট, তারপর হলো যাই কিনো না কেন, ওইটার মাধ্যমে তোমার কোনো না কোনো একটা প্রয়োজন পূরণ হয়। এখানে অভাব মানে আমি তোমাদেরকে প্রয়োজন বোঝাচ্ছি, আমাদের কোনো না কোনো একটা প্রয়োজন পূরণ হয়। এই যে প্রয়োজন পূরণ হওয়া, ঠিক আছে, প্রয়োজন পূরণ হওয়া, এটাকেই আমরা বলবো উপযোগ। এটাকে আমরা কি বলবো? উপযোগ। তুমি দেখো তোমার আশেপাশে যে কোনো জিনিস, সেটার মাধ্যমে তোমার কোনো একটা প্রয়োজন পূরণ হচ্ছে। এই যে কোনো একটা প্রয়োজন পূরণ, আমি যে গ্লাস থেকে পানি খেলাম, এটার মাধ্যমে আমার পানি খাওয়ার প্রয়োজন পূরণ হলো, তৃষ্ণার অভাব দূর হলো। ওকে, আমি যে চশমা পরি, এটার মাধ্যমে আমার দেখার অভাব পূরণ হয়। তার মানে আমাদের লাইফের সবকিছুতেই উপযোগ আছে, সবকিছুতেই কি আছে বাবারা? উপযোগ আছে। আচ্ছা, এরপরে চলে যাই যে ভাইয়া আমাদের জীবনে অভাব কয় ধরনের। খেয়াল করো, আমাদের জীবনে অভাব কয় ধরনের, অভাব কত ধরনের হয়ে থাকে। এখন বলতে পারো ভাইয়া অভাব কত ধরনের। খেয়াল করো বাবা, এই জিনিসটা সুন্দরভাবে মনে রাখো, অভাব কত ধরনের। আমাদের জীবনে অনেক ধরনের অভাব থাকে। প্রথম কথা হলো আমাদের মৌলিক অভাব আছে, যেমন আমাদের জীবনে সবারই খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, বিনোদন, এগুলো আমাদের প্রয়োজন। এইটা আমাদের মৌলিক অভাব, এটা আমাদের মৌলিক অভাব। এরপরে যখন আমি এই জিনিসগুলা পেয়ে যাই, এরপরে আমাদের কি অভাব পূরণ দরকার? এরপরে আমরা একটু আরাম আয়েশ চাই, মানে আরামপ্রদ, আরামদায়ক অভাব। আরামদায়ক অভাব কি? তুমি মনে করো তোমার বাসায় আগে চেয়ারে তুমি বসতা, তুমি আগে চেয়ারে বসতা, এবার আরাম প্রিয় হইছো, তুমি এবার কি চাও? ঠিক আছে, তুমি এবার চাও হলো তোমার সোফা কিনতে, ঠিক আছে, তুমি এবার চাও সোফা কিনতে। এটা তোমার আরামদায়ক একটা অভাব, এটা তোমার আরামদায়ক একটা অভাব। এই যে আমাদের মৌলিক অভাব পূরণ হওয়ার পর আমরা একটু আরাম আয়েশের দিকে যাই, তারপর আমরা চলে যাই বিলাসবহুল জীবনের দিকে। আমি গাড়ি ছাড়া চলবই না, আমি প্লেনে ছাড়া কোনো জায়গায় ঘুরতে যাবই না। এই যে জিনিসগুলো আমাদের জীবনে, দেখো তোমার কিছু ফ্রেন্ড থাকবে যাদের জীবনে এই মৌলিক অভাবগুলো এখনো পূরণ হয় না, আবার কিছু ফ্রেন্ড থাকবে যারা একটু আরাম আয়েশ পছন্দ করে, আবার থাকবে যারা অনেক লাক্সারি লাইফ লিড করে। এন্ড বাট সবকিছু কিন্তু আলটিমেটলি সীমিত সম্পদ। দেখো এই তিন ক্যাটাগরি মানুষেরই কিন্তু সম্পদ সীমিত, একটা সার্টেন টাইম পরে গিয়ে সম্পদটা শেষ হয়ে যাবে যদি বসে বসে খায়, তাই না বলো? সো আমরা বলতে পারি আমাদের অভাবকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, আমাদের জীবনের অভাবকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। এরপরে চলো, দুষ্প্রাপ্যতা কি, এটা তোমাদেরকে আগে আমি বলছি, এটা আমাদের আর দেখা লাগতেছে না। আচ্ছা, এরপরে দুষ্প্রাপ্যতা, এই দেখো দুষ্প্রাপ্যতার সাথে কি কি জড়িত। মানব, মানে অসীম মানব আকাঙ্ক্ষা, মানুষের জীবনের আকাঙ্ক্ষা অসীম, সেটার তুলনায় মানুষ সম্পদ কতটুকু ব্যবহার করবে, আর মানুষের সম্পদ আলটিমেটলি কম, মানে মানুষের টাকা পয়সা কম। এরপরে যাচ্ছি আমরা, এইটাই আমাদের এখানে মজার ফ্যাক্ট। আমাদের জীবনের যে কোনো অভাব, আমাদের অর্থনীতির যে কোনো সমস্যার সমাধান তিনটা। আমাদের দেখো ভাইয়া, এখান থেকে আমাদের মূল মজার পড়াগুলো শুরু। আমাদের জীবনের মূল সমস্যার সমাধান, অর্থনীতি রিলেটেড যত ধরনের সমস্যা আছে, এটার সমাধান তিন ধরনের হয়ে থাকে, তিন ভাবে আমরা সমস্যা সমাধান করতে পারি। মনে করো আমাদের অর্থনীতির যে কোনো সমস্যা, আমাদের প্রথমে জিজ্ঞাসা করতে হবে আমি কি বানাবো। মনে করো আমাদের দেশে কোনো একটা জিনিসের সমস্যা, ওই সমস্যাটা সমাধান করার জন্য আমাদের প্রথমে যেটা লাগবে, আমি এই সমস্যার সমাধান করার জন্য কি বানাবো। দুই, আমি কিভাবে বানাবো। তিন, আমি কার জন্য বানাবো।
কি বানাবো, কিভাবে বানাবো, কার জন্য বানাবো, কি কিভাবে কার জন্য। দেখো তো এই পৃথিবীতে আজ পর্যন্ত যা যা বানানো হয়েছে, যেটা আমাদের অর্থনীতিকে ডেভেলপ করছে, সেটা এই তিনটে জিনিসের মধ্যে আসছে না। প্রথমে কি, কোন একটা কিছু বানানো হয়েছে, কিভাবে বানাইছে, কার জন্য বানাইছে, কি কিভাবে কার জন্য। এই তিনটা প্রশ্নের উত্তর যদি পেয়ে যায়, আমাদের অর্থনীতির যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের অর্থনীতির যে কোনো সমস্যার সমাধান হয়ে যায় এই তিনটা প্রশ্নের উত্তরের মাধ্যমে। আমরা প্রথমে এবার দেখব, আমরা যদি কি উৎপাদন করা হবে এইটাতে যদি ফোকাস করি, কি উৎপাদন করা হবে, চলো দেখি। যখনই আমরা বলবো কি উৎপাদন করা হবে, তখনই আমাদের মাথায় আসবে কোনো একটা প্রোডাক্ট আমাদেরকে উৎপাদন করতে হবে। তার মানে কি, আমাদেরকে কোনো পণ্য উৎপাদন করতে হবে। মনে করো আমাদের দেশে খাদ্য স্বল্পতা, আমাদের দেশে কি খাদ্য স্বল্পতা, এই খাদ্য স্বল্পতা দূর করার জন্য আমাদেরকে ধান বা পাট উৎপাদন করতে হবে। ধরে নিচ্ছি ধান বা পাট উৎপাদন করতে হবে। এখন কথা হলো, আমি কি উৎপাদন করব, তার মানে এখানে আমার প্রথমে চিন্তা আসবে আমি কতটুকু ধান উৎপাদন করব, কতটুকু পাট উৎপাদন করব। আমি কতটুকু ধান উৎপাদন করব এবং কতটুকু পাট উৎপাদন করব। চলো আমরা দেখে নিই। কি উৎপাদন করব, এই জায়গা থেকে আমাদের আজ চলে আসতেছে এই কোশ্চেনটা। বাট এটাকে আমরা একটু অন্যভাবে দেখব, এটাকে আমরা একটু অন্যভাবে দেখব। আমি তোমাদেরকে নিজে থেকে হাতে লিখে এই জিনিসটা একটু দেখাবো। খেয়াল করো ভাইয়ারা, আমাদের প্রবলেমটা কি, আমরা কোনো একটা কিছু উৎপাদন করব, বাট আমাদের প্রথম কোশ্চেন হলো আমরা কি উৎপাদন করব। এটা আমরা কি উৎপাদন করব, আমরা মনে করো ধান অথবা ধান এবং পাট উৎপাদন করব। এইবার আমাদের কোশ্চেন হলো ভাইয়া আমরা কতটুকু উৎপাদন করব। আমরা তো কি উৎপাদন করব বুঝলাম, বাট আমরা কতটুকু উৎপাদন করব। এই জায়গা থেকেই আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে উৎপাদন সম্ভাবনা রেখা। কি আসবে ভাইয়া, উৎপাদন সম্ভাবনা রেখা। সবাই মাথায় রাখো, এখান থেকে তোমাদের এইচএসসি তে 10 নম্বর প্রশ্ন আসবে, উৎপাদন সম্ভাবনা রেখা। এটা কি ভাইয়া, তার মানে হলো সম্ভাবনা। দেখো উৎপাদন সম্ভাবনা, আমরা যদি দেখো যে কোনো দুটি দ্রব্য একসাথে উৎপাদন করার সম্ভাবনাকে উৎপাদন করার সম্ভাবনাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলা হয়। রেলা না রে, রেখা। খেয়াল করো ভাইয়া, এই জিনিসটা কিন্তু মানে এটা কিন্তু ইকোনমিক্সের একদম মেইন কনসেপ্ট, রেখা বলা হয়। আমাদের দেশে একসাথে অনেক প্রোডাক্ট বানানো হয় না, একসাথে অনেক প্রোডাক্ট বানানো হয়। এই যে কোন প্রোডাক্ট কতটুকু আমি উৎপাদন করব, সেটা আমি যার মাধ্যমে জানতে পারবো, সেটাকে আমি বলবো উৎপাদন সম্ভাবনা রেখা। তুমি যদি চিন্তা করো, মনে করো তোমার গ্রামের বাড়িতে জমি আছে, তুমি ওই জমিতে কতটুকু ধান উৎপাদন করবা, কতটুকু গম উৎপাদন করবা, কতটুকু পাট উৎপাদন করবা, এই জিনিসটা আমরা জানতে পারবো উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে, উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে। তাহলে ভাইয়া এটা বুঝলাম। এখন তাহলে আপনি যেটা বলতেছিলেন এখান থেকে আমাদের প্রশ্ন কেমন আসবে সেটাও আমাদেরকে একটু দেখায় দেন। সেটাও আমাদেরকে একটু, ওই যে তোমাদেরকে আমি বলছি এখান থেকে আমাদের 9-10 এর ম্যাথ আসবে। পরীক্ষার হলে তোমাদের এরকম একটা বক্স দেয়া থাকবে, খেয়াল করো বাবারা, খেয়াল করো। এ ধান পাট, খেয়াল করো, এটা মনে করো আমাদের বিন্দু। খেয়াল করো, আমি কিন্তু একদম ধরে ধরে বুঝাই দিচ্ছি। বিন্দু আছে আমাদের এ বি সি, 5 10 15 15 10 5, এরকম আমাদের একটা বক্স দেয়া থাকবে, এরকম আমাদের একটা বক্স দেয়া থাকবে। আগে এটা খেয়াল করো, আমাদের পরীক্ষায় এরকম একটা বক্স দেয়া থাকবে। আমাদেরকে গ নম্বরে বলবে কি, উৎপাদন সম্ভাবনা রেখা আঁকো। উৎপাদন সম্ভাবনা, আমি কিন্তু আবারও বলতেছি এটা তোমাদের কনসেপ্ট, এখান থেকে এই কোশ্চেনটা অনেকবার আসছে।
তোমাদের পরীক্ষা প্রশ্ন আসবে উৎপাদন সম্ভাবনা রেখা আঁকো। আমাদেরকে সরি এখানে একটু উল্টা পাল্টা হয়েছে, এখানে এ বি হবে না, এখানে ধান আর পাট হবে। খেয়াল করো, ধান পাট। খেয়াল করো, আমাদের এটা দিয়ে দিছে পরীক্ষার হলে। আমরা জাস্ট কিচ্ছুই না, এরকম একটা রেখা আঁকবো, একটা লম্ব অক্ষ একটা ভূমি অক্ষ। এখানে মনে করো তুমি দিলা পাট, এখানে মনে করো তুমি দিলা ধান। খেয়াল করো, আমাদের পরীক্ষা এটা দিয়ে দিছে, আমরা এইটা থেকে এটা আঁকতেছি। আমার জমিতে আমি কতটুকু দ্রব্য উৎপাদন করব এই চিত্রের মাধ্যমে আমরা এটা জানি। এখানে যা যা দিছে 5 10 15, আমরা চলে যাব 5 10 15, 5 10 15 দিছে। সিমিলারলি 5 10 15, 5 10 15, এভাবে আমরা মানগুলা দিয়ে দিছি, মানগুলা দিয়ে দিছি। এবার জাস্ট মান অনুযায়ী বসাবো। ধান যখন পাট 5 একক, পাট তখন 15 একক। ধান ছিল 5, পাট তখন 15, দুইটাকে মিক্স করছি। ধানও 10 পাটও 10, ধান 15 পাট 10, পাট 5, একটাকে আরেকটার সাথে মিক্স করছি। এই যে 15, এই যে 5, এই যে 15, এই যে 5, 10 10 5 15, এটাকে মিক্স করছি। এটাকে মিক্স করে আমি জাস্ট একটা রেখা এরকম দিয়ে দিছি। এই যে রেখা পাইলাম, এটাকে বলা হয় উৎপাদন সম্ভাবনা রেখা। এটাকে বলা হয় উৎপাদন সম্ভাবনা রেখা। as simple as that। তার মানে এই চিত্রের মাধ্যমে আমরা এতটুকু বুঝতে পারছি যে আমার জমিতে আমি যদি এই যে 10 একক উৎপাদন করি, তাহলে আমি সমান পরিমাণ ধান, আমি সমান পরিমাণ পাট উৎপাদন করতে পারবো। এইটার মাধ্যমে আমরা এইটাই জানতে পারি যে আমার জমিতে আমি কতটুকু প্রোডাক্ট বেশি উৎপাদন করতে পারবো, কোন প্রোডাক্ট আমি কম উৎপাদন করতে পারবো। অনেক সহজ না? অনেক সহজ না? এটা কি বুঝতে পারছো সবাই? এইভাবেই পরীক্ষায় একটা প্রশ্ন দেয়া থাকবে, বিলিভ মি, এইভাবেই। এই সৃজনশীলটার নাম্বার 10, এই সৃজনশীলটা পরীক্ষায় 10 মার্কের একটা সৃজনশীল, 10 মার্কের একটা সৃজনশীল। এইটা অনেক ইজি না? অনেক সহজ একটা কনসেপ্ট, খুবই ইজি, তাই না বলো? খুবই ইজি একটা কনসেপ্ট। এরপরে খুবই ইজি, ঠান্ডা মাথায় একবার দেখলেই সবাই বুঝে যাবে। এরপরে আরো মজার একটা টপিক আছে, আরো মজার একটা টপিক। খেয়াল করো, এরপরে আমরা আরো মজার একটা টপিকে যাব। এটা আমরা বুঝলাম, যেহেতু বেসিক, আমি তোমাদেরকে বেসিকটাই পড়াবো, আমি এত ডেপথে আজকে যাব না। আমাদের সবার জীবনে আমরা একটা ওয়ার্ড শুনছি, চাহিদা চাহিদা চাহিদা। চাহিদাটা কি? চলো এবার আমরা দেখি। ভাইয়া এই রেখাটা এঁকে দিলেই হবে, কোনো বিবরণ লাগবে না? ভাইয়া বিবরণ এখন মাথায় নিও না, বিবরণ এখন মাথায় নিও না। তোমরা আজকে বেসিক পড়তেছো ভাইয়া, তোমরা আজকে বেসিক পড়তেছো। দেখো আমি তোমাদেরকে বলি, আজকের ক্লাসে তোমাদেরকে আমি বেসিক পড়াচ্ছি। তোমরা বিবরণ কেমন আসবে আসবে এগুলো মাথায় নিও না, এখন জাস্ট বেসিক পড়ো। অনলাইন ব্যাচের ক্লাস যখন শুরু হবে তখন একদম পড়া শুরু করবে। এখন জাস্ট বেসিক, মানে মাথায় এবার একটু, এখন একটু ঝাড়া দিতেছে। ওকে ফাইন, আচ্ছা ভাইয়া বুঝছি, এগুলো আছে। মানে আরো ডিটেলসে কিভাবে আসবে, গ ঘ নাম্বার কিভাবে আসবে, ওগুলো প্রশ্ন আমি আলাদা করে অনলাইন ব্যাচে দেখাবো। বাট এখন বেসিক পড়তেছি আমরা, ঠিক আছে? আমরা এখন একটা চ্যাপ্টার কমপ্লিট করবো, আমরা বেসিক পড়বো। এরপর ইকোনমিক্সে কি কি আছে দেখো। এই চ্যাপ্টারের ভেতরে আমাদের একটা ওয়ার্ড, আমরা অনেক, একটা শব্দ আমরা অনেকবার শুনছি, তাই না বলো ভাইয়া? ওয়ার্ডটা হলো চাহিদা। ওয়ার্ডটা কি? চাহিদা। চাহিদা মানে হলো আমার কোনো একটা কিছু প্রয়োজন, আমার কোনো একটা কিছু প্রয়োজন। তোমার জীবনে যা যা প্রয়োজন আছে এটাকে আমরা বলবো চাহিদা বিধি। খেয়াল করো, ঠিক আছে? আবার গান শুরু করে দিও না, বিধি তুমি বলে দাও আমি কার, ওই গান শুরু করো না, হ্যাঁ? এটা হলো চাহিদা বিধি, এটা হলো চাহিদার বিধি। আচ্ছা আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি, আমাদের দেশে যদি কোনো প্রোডাক্টের দাম বেড়ে যায়, তাহলে সেই প্রোডাক্টের চাহিদা মাইনাস হয়ে যায়, তার মানে কমে যায়। খেয়াল করো, আমাদের দেশে মনে করো কোনো একটা প্রোডাক্টের দাম হুট করে বেড়ে গেল, ওই প্রোডাক্টের তাহলে চাহিদা কমে যাবে, তার মানে মানুষ ওই প্রোডাক্ট আর কিনবে না। আবার যদি আমি উল্টা ভাবে বলি যে একটা প্রোডাক্টের দাম
বাজারে কমে গেছে, তার মানে হুড়হুড় করে মানুষ সেই প্রোডাক্টটা কিনবে, তার মানে চাহিদা বেড়ে যাবে। ভেরি সিম্পল না? এবার আমি তোমাদেরকে উদাহরণস্বরূপ বুঝাই দিই। উদাহরণস্বরূপ বলি, মনে করো তোমার অনেক আইসক্রিম পছন্দ, মনে করো তোমার অনেক আইসক্রিম পছন্দ। তোমার কাছে যখন 2 টাকা আছে, তুমি তখন 10টা আইসক্রিম কিনবা। ডেফিনেটলি তোমার কাছে 2 টাকা থাকলে তুমি 10, আরো সহজ করে বোঝাই। তোমার কাছে মনে করো তোমার কাছে আছে 100 টাকা, তোমার আইসক্রিম পছন্দ। আইসক্রিমের দাম যদি 2 টাকা হয়, তাহলে তুমি 50টা আইসক্রিম কিনতে পারবা, তাই না? আইসক্রিমের দাম যদি 5 টাকা হয়, তাহলে তুমি কয়টা আইসক্রিম কিনতে পারবা? 20টা আইসক্রিম কিনতে পারবা। আইসক্রিমের দাম যদি 10 টাকা হয়, তাহলে তুমি 10টা আইসক্রিম কিনতে পারবা। খেয়াল করো, ঠিক আছে? তাহলে খেয়াল করো, এই যে দেখো, দাম যখন বাড়তেছে তোমার চাহিদা কিন্তু কমে যাচ্ছে। আমাদের দেশে, আমাদের পৃথিবীতে যখনই কোনো একটা প্রোডাক্টের দাম বেড়ে যায়, মানুষ ওই প্রোডাক্টটা কিনা কমায় দেয়, মানুষ ওই প্রোডাক্টটা আর কিনে না, মানুষ ওই প্রোডাক্টটা আর কিনে না। ওকে, এটা ক্লিয়ার না? মনে রাখবা, এই সারা জীবন মনে রাখবা, কোন প্রোডাক্টের দাম বেড়ে গেলে ওই প্রোডাক্টের চাহিদা কমে যাবে, কোন প্রোডাক্টের দাম যদি কমে যায় ওই প্রোডাক্টের চাহিদা বেড়ে যাবে। এটাকেই বলা হয় অর্থনীতিতে চাহিদা বিধি, এটাকেই বলা হয় অর্থনীতিতে চাহিদা বিধি। এবং যেহেতু দাম আর চাহিদা একটা বাড়লে আর একটা কমে, তাই দাম আর চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক। কেমন সম্পর্ক ভাইয়া? বিপরীতমুখী সম্পর্ক, বিপরীতমুখী সম্পর্ক, তাই না? ওকে, আচ্ছা, এইটা তো গেল। এখন আমাদের আরেকটা কনসেপ্ট আছে, সেটাকে আমরা বলবো যোগান বিধি। যোগান বিধি সহজ ভাষায় বলি, চাহিদা মানে হলো তুমি কিনবা, যোগান মানে হলো দোকানদার, তোমার দোকানে প্রোডাক্ট আছে নাকি, দোকানে প্রোডাক্ট আছে কিনা। সহজ কথা, চাহিদা মানে হলো তুমি দোকান থেকে কিনবা, আর যোগান মানে হলো ওই প্রোডাক্টটা দোকানে আছে কিনা। একটা দোকানদার একটা প্রোডাক্ট কেন দোকানে আনবে? কারণ দোকানদারের মেইন টার্গেট কি? প্রফিট। দোকানদার একটা প্রোডাক্ট দোকানে কেন আনে? প্রফিটের জন্য। ঠিক একইভাবে দোকানদারের চিন্তা হলো যেই প্রোডাক্টের দাম বেশি ওই প্রোডাক্টের যোগান বেশি। দোকানদার কি চিন্তা করে? যে প্রোডাক্টের দাম বেশি আমি আমার দোকানে ওই প্রোডাক্টগুলো আনবো, কারণ এই যে প্রোডাক্টের দাম বেশি ওটা বিক্রি করলে আমার প্রফিট হবে। দোকানদার বেশি প্রোডাক্ট বিক্রি করলে ওটার প্রফিট বেশি হবে, ঠিক আছে? ওকে, এরপরে যে প্রোডাক্টের দাম কম ওই প্রোডাক্টের যোগানও কম, ওই প্রোডাক্টের যোগানও কম। দেখো, যে প্রোডাক্টের দাম কম ওই প্রোডাক্টের যোগানও কম। তার মানে দোকানদার দোকানে সেই প্রোডাক্টটাই আনে, দোকানদার দোকানে সেই প্রোডাক্টটাই আনে যেই প্রোডাক্টটা বিক্রি করে দোকানদারের প্রফিট হয়, দোকানদারের প্রফিট হয়। এইটাই হলো আমাদের চাহিদা বিধি, যোগান বিধি। এটা আমাদের কি বিধি? চাহিদা বিধি, যোগান বিধি। এরপরে আমরা আরেকটা কনসেপ্টে যাব, কনসেপ্টটা আরো মজাদার, অর্থ ব্যবস্থা। কি ব্যবস্থা? অর্থ ব্যবস্থা। আমরা আরেকটা কনসেপ্টে যাব এই চ্যাপ্টারের। কোথায় গেল সেই অর্থ ব্যবস্থা? এই যে দেখো, অপরচুনিটি কস্ট আছে আমাদের এই টপিকে একটা। অপরচুনিটি কস্ট, অপরচুনিটি কস্ট কি ভাইয়া? এইটা হলো ভাইয়া সুযোগ ব্যয়। এটা মানে কি? অর্থনীতিতে আরো একটা বড় কথা, সুযোগ ব্যয়।
যেমন মনে করো তোমরা অনেকে এখন এই ক্লাসটা করার কারণে অনেকে রিলস দেখতে পারতেছো না, অনেকে মুভি দেখতে পারতেছো না, অনেকে ফ্রেন্ডের সাথে গল্প করতে পারতেছো না, নানান ধরনের কথা, তাই না বলো? এই যে তুমি এই মুহূর্তে ক্লাস করার কারণে কি জিনিসটা করতে পারতেছো না, আমাকে বলো তো, আমাকে বলো তো। অপরচুনিটি কস্ট অফ ইকোনমিক্স। যেমন যেমন আমার জন্য, আমি এখন তোমাদের ক্লাস নিচ্ছি, এইটার সুযোগ ব্যয় হলো আমি ঘুমাইতে পারতেছি না। এখন তোমরা আমাকে বলো তো, তোমাদের এখন এই ক্লাস করার সুযোগ ব্যয় কি বা অপরচুনিটি কস্ট কি? আমি তোমাদেরকে অপরচুনিটি কস্ট মানে বুঝাই। মানে হলো তোমার কাছে মনে করো দুইটা অপশন আছে, তোমার কাছে মনে করো দুইটা অপশন আছে, এই দুইটা অপশনের মধ্যে থেকে তুমি গ্রহণ করতে পারবা একটা। তুমি যদি এইটা গ্রহণ করো, এটা তোমাকে বাদ দিতে হবে, অথবা এইটা গ্রহণ করো, এটাকে তোমার বাদ দিতে হবে। বলো, এখন যারা ক্লাস করতেছো তাদের ক্লাস করার অপরচুনিটি কস্ট কি? আমাকে বলো দেখি। তোমরা এখন যারা ক্লাস করতেছো এই ক্লাস করার অপরচুনিটি কস্ট কি? আমাকে কমেন্টে লেখো তো, তাহলে আমি বুঝবো তোমরা অপরচুনিটি কস্ট মানে বুঝছো। খাইতে পারতেছি না, আহারে মিতু খাইতে পারতেছো না। আর কি হচ্ছে বলো তো, বলো অপরচুনিটি কস্ট মানে আর কি? সহজ কথায় আমি বলছি, একটা গ্রহণ করবো আর একটাকে ছেড়ে দিতে হবে, শেষ। বলো বলো অপরচুনিটি কস্ট আর কি কি আছে? খালি একজন বলছে খাইতে পারতেছি না, আর কোনো অপরচুনিটি কস্ট নাই তোমাদের কারো? অনেকে ক্লাস, আমি জানি অনেকে যখন দেখছে আজকে ক্লাস তখন অনেকের মুখ এরকম হয়ে গেছে। একজন বলছে, তাসকিয়া বলছে ভাইয়া সিরিজ দেখতে পারতেছি না। আহারে তাসকিয়া, বলো বলো অপরচুনিটি কস্ট কি? ঘুরতে যাইতে পারি নাই, আহা, নাস্তা করতে দেরি হবে, তারপর হলো, তারপর কি অ্যানিমি দেখতে পারতেছি না, কি তুসান বলতেছে আইসক্রিম খাইতে পারতেছি না। আহা, তার মানে এই যে বুঝে গেছো তোমরা, স্টোরি বুক পড়তে পারতেছি না, অনেকে মুভি দেখতে পারতেছো না, অনেকে কার্টুন দেখতে পারতেছো না, অনেকে ঘুমাইতে করতে পারতেছো না, রিল দেখতে পারতেছো না। ঠিক একইভাবে অর্থনীতিতে তোমার কাছে যদি 500 টাকা থাকে, ওই 500 টাকা দিয়ে তুমি যে কোনো একটা অভাব পূরণ করতে গেলে তোমাকে যে কোনো একটা অভাব পূরণ করতে হবে, তুমি একসাথে দুইটা অভাব পূরণ করতে পারবা না, কারণ তোমার কাছে টাকা পয়সা কম। ঠিক একইভাবে যেমন আমাদের সবার জীবনে সময় কম, এবং এই কম সময়ে আমরা চিন্তা করি আমাদের জীবনটাকে সবচেয়ে ভালোভাবে উপভোগ করতে, ঠিক একইভাবে অর্থনীতিতেও আমাদেরকে কম টাকা দিয়ে, মানে পর্যাপ্ত পরিমাণ টাকা দিয়ে সবচেয়ে বেস্ট জিনিসটা করে ফেলতে হবে। এইটাই হলো অর্থনীতিতে কি আমাদের সুযোগ ব্যয়। ওকে, আচ্ছা, ওকে। আজকে তোমার মনে করো, হ্যাঁ, ইকোনমিক্স, ইকোনমিক্স যারা ভালোভাবে বুঝে যাবে, ইকোনমিক্সের কনসেপ্ট যারা ভালোভাবে বুঝে যাবে, দুই ক্যাটাগরির মানুষ। দেখো আজকের আমার ক্লাস করে দুই ক্যাটাগরির মানুষ পাওয়া যাবে। একটা হলো, একজন বলবে হলো ইকোনমিক্স, ইকোনমিক্স মজা, মজার বিষয়। আজকে আমার ক্লাস করে দুই ক্যাটাগরির মানুষ পাওয়া যাবে, একজন বলবে ইকোনমিক্স অনেক মজার বিষয়, আর একজন বলবে, আর একজন বলবে ভালো না, আর একজন ওই যে স্কুল লাইফে যেরকম নিন্দা করতো ওইরকম বলবে ভালো না। এখন কথা হলো তুমি কোন জিনিসটা চিন্তা করো। বেসিক বিল্ডিং ক্লাসটা তুমি যদি ভালোভাবে যখন করতেছো তখন তুমি প্রপারলি বুঝে যাচ্ছ। দেখো ইকোনমিক্স যারা মন দিয়ে আমার কথা শোনে তারা এরকম ফেস নিয়ে থাকে, আর যারা ভাইয়া বুঝি না, পড়বো না, রিলস দেখবো, এরা করবো এরা করবো, তাদের চেহারা হবে এরকম, তাদের চেহারা হবে ঠিক এরকম। ওকে, এবার তোমাদেরকে আমি একটা জিনিস বলি, তুমি যদি চাও তোমার পুরো এইচএসসি লাইফ জুড়ে ইকোনমিক্স যখন তুমি পড়বা তোমার ফেসটা ঠিক এরকম থাকুক, তুমি হাসি মুখে ইকোনমিক্স পড়বা, মন মন মানে খুশি মনে পড়বা, তাহলে তোমাদেরকে একটা কাজ করতে হবে। কাজটা কি আমি এখনই বলে দিচ্ছি, একদম কয়েক সেকেন্ডের একটা কাজ। 10 মিনিট স্কুলের অ্যাপ অথবা ওয়েবসাইটে চলে আসবা, আসার পরে এইচএসসি 28 ক্লিক করবা,
ক্লিক করার পরে আমি আবারও বলতেছি ভাইয়া, ইকোনমিক্স কারো কথা শুনে তুমি চুজ করবা না। তুমি আগে নিজে আমার 3-4টা এইচএসসি ইকোনমিক্স এর ক্লাস দেখবা। আমি তোমাদেরকে আগে বলে দিই, তুমি আগে আমার কয়েকটা এইচএস ইকোনমিক্স এর ক্লাস দেখবা। তুমি আমার আগে কয়টা কি করবা, এইচএসসি ইকোনমিক্স এর আমার কয়েকটা ক্লাস দেখবা, আগে আমার কথা শুনো। তুমি হুট করে কে কি বললো না বললো ওইটা চিন্তা করবা না। গাইস, তোমরা ম্যাচিউর পারসন, তোমরা দেশের আগামী দিনের ভবিষ্যৎ। তোমরা হুটহাট করে কখনো ডিসিশন নিবা না, কে কি বললো না বললো এটা ডিসিশন নিবা না, ঠিক আছে? ডিসিশন নিবা না। তোমরা 10 মিনিট স্কুল এইচএসসি এন্ড অ্যাডমিশন এখানে আসলে দেখবা আমার একটা প্লে লিস্ট আছে, আমার একটা আলাদা প্লে লিস্ট আছে। এই প্লে লিস্টের ভেতরে তোমরা এই যে দেখো, এইখানে একটা ক্লাস দেয়া আছে তোমাদের। এখন যে চ্যাপ্টারটা পড়েছি এই চ্যাপ্টারের উপরে একটা ক্লাস দেয়া। এই ক্লাসটা তোমার কত হাজার স্টুডেন্ট করছে আমি যদি একটু দেখি, এই ক্লাসটা অলমোস্ট 76,000 স্টুডেন্ট করছে। দেখো এই ক্লাসের কমেন্ট সেকশন দেখো, কাইফ ভাইয়া মানে দুই সপ্তাহে কমেন্ট করছে। আমি যদি আরো শর্ট করে নিউজ দেই, নিউজ দিলে কতকাল কয়েকদিনেরটা আসবে। বেস্ট ক্লাস, অসাধারণ একটা ক্লাস, অন্য ক্লাসগুলো দেন ভাইয়া। তারপর হইলো কাইফ ভাইয়া যেই চ্যাপ্টার পড়াইছে সেই চ্যাপ্টারে A+ কনফার্ম। তুমি যত কমেন্ট দেখবা সবার কথা একটাই, আমার কাছে ইকোনমিক্স যখনই কেউ পড়ছে তখনই তার ইকোনমিক্স নিয়ে সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। এখন কথা হলো তাহলে ভাইয়া আমার কাছে ইকোনমিক্স পড়ার আগে তুমি আমার ইউটিউবের এই প্লে লিস্টটা দেখবা, তোমার সামনে এরকম আমার ইউটিউবের প্লে লিস্ট থাকবে, এটা দেখবে। এখন কথা হইলো যে কাইফ ভাইয়া মানে আমার নাম তো কাইফ, আমার ক্লাস তুমি কিভাবে করতে পারবা পেইড ব্যাচে। 10 মিনিট স্কুলের অ্যাপ অথবা ওয়েবসাইটে চলে আসবা। আসার পরে তুমি যদি বিজনেস স্টাডিজের হও বিজনেস স্টাডিজে যাবা, হিউম্যানিটিস হলে হিউম্যানিটিসে যাবা। যাওয়ার পরে একটু নিচে গেলেই তুমি এখানে দেখবা জিওগ্রাফি ইকোনমিক্স পৌরনীতি। তুমি এখানে বিস্তারিততে ঢুকবা, ঢোকার পরে তুমি এখানেও আমার কয়েকটা ক্লাস দেখতে পাবা। তারপর হলো তুমি এখানে কোর্স কিনুন বাটনে গিয়ে কোর্সটাকে কিনে ফেলতে পারবা। তারপর তুমি যদি চাও ডিসকাউন্ট 16910 তে কল দিবা। তুমি যদি তাও চিন্তা করো, দেখো কোর্স কিনুনে তুমি যদি ক্লিক করো তাহলে আপকামিং টাইমে আমাদের কিন্তু পরবর্তীতে মাস্টার বুকও আসবে। তুমি মনে করো বাংলা ইংলিশ আইসিটি সাথে কিনবা অথবা আলাদা কিনবা, ক্লিক করে এগিয়ে যাবা। তুমি কি আমাদের মাস্টার বুক সহ নিতে চাও? যদি মাস্টার বুক সহ নিতে চাও তাহলে অ্যাডিশনাল কিছু পেমেন্ট করতে হবে। আর তুমি কিন্তু আমাদের টি শার্টটাও পাবা। যদি তুমি এগিয়ে জানে ক্লিক করো দেন তোমার পেমেন্ট অপশন এন্ড অল দ্যাট সবকিছু চলে আসবে, তুমি আমাদের সাথে ভর্তি হয়ে ক্লাস শুরু করে দিতে পারবা। এখন আমি আবারও তোমাদেরকে বলি, কোর্স কেনার আগে ডেফিনেটলি আমার ইকোনমিক্স এই প্লেলিস্টটা যা দেখবা। গাইজ প্লিজ আই এম রিকোয়েস্টিং ইউ, অন্ধবিশ্বাস করে অন্য কারো কথা শুনে যে ভাইয়া তোমাদের ফ্যামিলি মেম্বার আশেপাশের মানুষ সিনিয়র অনেকে অনেক কথা বলবে, ইকোনমিক্স কোর্স দিন, ইকোনমিক্স পড়লে কোনো কিছু করতে পারবেন, ইকোনমিক্স অনেক হার্ড, অনেক সমস্যা, এত কিছু না। বিলিভ মি, গত বছর প্রায় 10,000 স্টুডেন্টকে ইকোনমিক্স পড়াইছি, এই যে এইচএসসি 27 ব্যাচ। ওকে, শুধুমাত্র ইকোনমিক্স না, ইকোনমিক্স, জিওগ্রাফি, সিভিক্স সবকিছু। ভাইয়া শুধু মাস্টার বুক নেওয়া যাবে? হ্যাঁ, শুধু মাস্টার বুকও নিতে পারবা। 16910 কল দিয়ে শুধু মাস্টার বুকও নিতে পারবা। ভাইয়া পৌরনীতির চেয়ে কি অর্থনীতি কঠিন? ভাইয়া দেখো এখানে কঠিন ইজির ফ্যাক্ট না, কঠিন ইজির ফ্যাক্ট না, এখানে ফ্যাক্ট হলো তুমি বেস্ট ডিসিশনটা নিচ্ছ কিনা। ঠিক আছে ভাইয়া, আমি তো পুরো প্যাকেজ কিনছি, তাহলে কি আমার আবার কিনতে হবে? না, যারা কিনে ফেলছো তারা তো কিনে ফেলছো, বাট যারা কিনো নাই তাদের জন্য আমি পুরো প্রসেসটা বললাম। আর যারা ইকোনমিক্স আগে থেকে একটু পড়তে চাও, আমার প্লে লিস্ট আছে ভাইয়া, এখানে ক্লাসগুলা করতে পারো, আমার প্লে লিস্ট আছে, ক্লাসগুলা করে ফেলতে পারো। সো যেটা বলতেছিলাম যে তুমি যখন ইকোনমিক্স মন দিয়ে পড়বা, ইকোনমিক্স তোমার যখন অনেক ভালো লাগার একটা সাবজেক্ট হয়ে যাবে, একটু টাইম লাগবে, তোমার চেহারা হয়ে যাবে এরকম, তুমি এবার এরকম একটা স্মাইল দিবা। আর হলো তুমি যদি ভালোভাবে না পড়ো তাহলে এরকম হবে। কোর্সের প্রাইস কত, মাস্টার বুকের প্রাইস কত, সবকিছু 16910 তে কল দিলে পাবা। ভাইয়া লজিকের কোর্স আসবে না 10 মিনিট স্কুল থেকে, তোমাদের প্রয়োজন হলে 16910 তে কল দিয়ে বলবো, আমরা ট্রাই করবো নিয়ে আসা। এরপরে আমাদের ক্লাসের আর 10 মিনিট বাকি আছে। হ্যাঁ বাবা, এইবার আমরা পড়বো অর্থ ব্যবস্থা, আজকের ক্লাসের লাস্ট টপিক। হ্যাঁ বাবা, আজকের ক্লাসের লাস্ট টপিক। এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাস করছো,
এই লাস্ট টপিক, মনোযোগ দিয়ে লাস্ট টপিকটা আমরা শেষ করি। আমরা এবার পড়বো অর্থ ব্যবস্থা। তার মানে একটা দেশ তার অর্থনীতি কিভাবে পরিচালিত হয়। মনে রাখবা এই পৃথিবীতে, এই পুরো পৃথিবীতে 4টি অর্থ ব্যবস্থা আছে। কয়টা অর্থ ব্যবস্থা? 4টা অর্থ ব্যবস্থা আছে। কয়টা? 4টা অর্থ ব্যবস্থা। প্রথমে আমাদের আছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। ধনতান্ত্রিক, খেয়াল করো এইটা হলো ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার একটা চিত্র। মনে করো এইটা আমি তোমাদের কাইফ ভাইয়া, মনে করো এইটা আমি তোমাদের কাইফ ভাইয়া ধরে নিচ্ছি, এটা তোমাদের কাইফ ভাইয়া, তারপর এটা মনে করো তোমাদের দুর্জয় ভাইয়া, ঠিক আছে, এটা তোমাদের দুর্জয় ভাইয়া, এই যে দেখো উইরা চইলা যাইতাছে এটা মনে করো তোমাদের জাকি ভাইয়া, আরো সবাই মনে করো এখানে আছে। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা হলো এমন একটা অর্থ ব্যবস্থা যেখানে মানুষ তার স্বাধীনতা মোতাবেক আয় উপার্জন করতে পারে। তার মানে কি, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা হলো এমন অর্থ ব্যবস্থা যেখানে যেখানে আমরা স্বাধীনতা পাই। কিসের স্বাধীনতা? আমরা আয় করার স্বাধীনতা পাই, আমরা কোনো কিছু ভোগ করার স্বাধীনতা পাই, আমরা বিনিয়োগ করার স্বাধীনতা পাই। তার মানে আমাদের যত টাকা ইচ্ছা আমরা তত টাকা আয় উপার্জন করতে পারবো। দেখো খুব সুন্দর না? যার যত ইচ্ছা সে টাকা পয়সা আর্ন করতেছে। এই যে দেখো একটা মানুষ উইরা পইরা যেতেছে, এটা হলো তোমাদের জাকি ভাই, বুঝছো? তোমাদের জাকি ভাই আইসিটি পড়ায় তোমাদের জাকি ভাই। তার মানে এই যে দেখো চিত্র দিয়ে কত সহজভাবে একটা জিনিস বুঝাই দিলাম না? তোমাদের পরীক্ষায় আসবে, তোমাদের পরীক্ষায় আসবে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলতে কি বোঝায়, বা কোন অর্থ ব্যবস্থায় স্বাধীনতা থাকে। কোন অর্থ ব্যবস্থায় স্বাধীনতা থাকে? ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায়। এরপরে আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এরপরেরটা আমাদের এই যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা কি কি আছে এগুলো আমরা পরে দেখব। এরপরে আমাদের আছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। তোমরা অনেকে পুতুল নাচ দেখছো না? তোমরা অনেকে পুতুল নাচ দেখছো না ভাইয়া, বলো তো? পুতুল নাচ, পুতুল নাচ দেখছো না? পুতুল নাচে কি হয়? উপরে কোনো একটা মানুষ তার ইশারা ইঙ্গিতের মাধ্যমে কয়েকটা পুতুলকে নাচায়। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা হলো ঠিক সেম। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সরকারের কথা মোতাবেক সবকিছু চলে, সরকারের ইচ্ছা মোতাবেক, ইচ্ছা মোতাবেক। এইখানে তোমার কোনো স্বাধীনতা নাই। এখানে কি নাই? স্বাধীনতা নেই। পুতুল নাচের মধ্যে পুতুলের কি কোনো স্বাধীনতা আছে? স্বাধীনতা নাই। পুতুলকে সেভাবেই চালানো হয় যেভাবে তাকে চালানো হয়, যেভাবে কি হয় চালানো হয়। এগুলা 10 এর টপিক আমি জানি, বাট আরো ডিটেইলসে তোমাদেরকে একটু বোঝাচ্ছি। এগুলাই এইচএসসি ইকোনমিক্স এর কনসেপ্ট, বেসিক, এগুলাই বেসিক আমাদের। যেটা বলতেছিলাম যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা ঠিক উল্টা হবে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, যে অর্থ ব্যবস্থায় সরকার তুমি কিভাবে চুল কাটবা, তুমি কিভাবে চুল কাটবা, তুমি কত টাকার বাজার করবা, তুমি কত টাকা দিয়ে ঘুরতে যাবা, তুমি কত টাকা দিয়ে ঘুরতে যাবা, তুমি কবে বিয়ে করবা, এই সব কিছু সরকার থেকে ঠিক করে দিবে, সবকিছু সরকার থেকে ঠিক করে দিবে। এটাকে আমরা বলবো কি? এটাকে আমরা বলবো সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। তার মানে একটাতে স্বাধীনতা আছে আর একটাতে স্বাধীনতা নাই। এইবার আসতেছে বাংলাদেশী অর্থ ব্যবস্থা। তাহলে বলতে পারো ভাই বাংলাদেশী অর্থ ব্যবস্থা কি? বাংলাদেশী অর্থ ব্যবস্থা হলো আমাদের মিশ্র অর্থ ব্যবস্থা। মিশ্র মানে কি? মিশ্র মানে হলো যখন আমরা খিচুড়ি রান্না করি তখন আমরা কি করি? তখন আমরা আদার যত ম্যাটেরিয়াল ছিল না, তোমার যত যা কিছু প্রয়োজন, ঠিক আছে, মনে করো এই যে এখানে কি কি হচ্ছে, এইটা মনে করো আমাদের ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, ঠিক আছে, এটা মনে করো আমাদের ধনতান্ত্রিক, এটা আমাদের ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, এইটা হলো আমাদের সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। এখন এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থাকে একদম মিক্স করে আলু ভর্তা বানায় না, এই আলু ভর্তা বানায় যে অর্থ ব্যবস্থা করা হচ্ছে এটাকেই বলা হয় মিশ্র অর্থ ব্যবস্থা।
এবং মিশ্র অর্থব্যবস্থা হলো বাংলাদেশী অর্থব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার ভালো দিক এবং ধনতান্ত্রিক অর্থব্যবস্থার ভালো দিকগুলো নিয়ে আমরা যে অর্থব্যবস্থা তৈরি করি তাকে আমরা বলবো মিশ্র অর্থব্যবস্থা। এবং পরীক্ষায় প্রশ্ন আসবে মিশ্র অর্থব্যবস্থা এর বাংলাদেশে কোন ধরনের অর্থব্যবস্থা আছে, বাংলাদেশে মিশ্র অর্থব্যবস্থা আছে। খুবই মজার একটা কনসেপ্ট, ঠিক আছে? এটা কি কমার্সের ক্লাস? আমি হাজারবার বলছি কমার্সের স্টুডেন্টদেরও ইকোনমিক্স আছে, বিজনেস স্টাডিজ আর্টসের স্টুডেন্টদেরও ইকোনমিক্স আছে। সো যাদের ইকোনমিক্স আছে তাদের সবার জন্য আজকের এই ক্লাস গেল। এরপরে আমাদের আছে আরেকটা অর্থব্যবস্থা, ইসলামী অর্থব্যবস্থা। ইসলামিক শরীয়ত মোতাবেক যে অর্থব্যবস্থা পরিচালিত হয় তাকে ইসলামী অর্থব্যবস্থা বলা হয়। ইসলামী শরীয়ত মোতাবেক যে অর্থব্যবস্থা হয় তাকে ইসলামী অর্থব্যবস্থা বলা হয়। 4 ধরনের অর্থব্যবস্থা গেল, আমাদের ইকোনমিক্স এর কনসেপ্ট মোটামুটি ক্লিয়ারও হয়ে গেল। এবার আমি যদি তোমাদেরকে বলি যে তোমাদের অলরেডি আমি ইকোনমিক্সের মানে বলা যায় পুরো কনসেপ্ট যা যা ছিল সবকিছু মোটামুটি আমি তোমাদেরকে আজকের এই একটা ক্লাসের মধ্যে বুঝাই দিছি। এখন কথা হলো, এখন ফ্যাক্টটা কি জানো? এখন ফ্যাক্ট একটাই, এখন ফ্যাক্ট হলো তুমি কি ইকোনমিক্স স্কিপ করবা নাকি ইকোনমিক্স তুমি নিবা, এইটা ঠিক তোমার উপরে। আজকের ক্লাসের মাধ্যমে আমি তোমাদেরকে একটা জিনিস বোঝাই দিলাম, ইকোনমিক্স বোরিং সাবজেক্ট না। বিশ্বাস করো ভাইয়া, ইকোনমিক্স এর ম্যাথ গুলা এরকম বাচ্চাকালের ম্যাথ, 6, 7, 8 এর ম্যাথ। এন্ড ইকোনমিক্স যখন তুমি না পড়বা, আমি এতটুকু তোমাকে সিউরিটি দিতে পারি, তুমি এইচএসসি লাইফে অ্যাটলিস্ট একটা মজা হারায় ফেলবা, অ্যাটলিস্ট একটা মজা হারায় ফেলবা। আজকে তোমরা যারা যারা আমার এই ক্লাস করছো তারা সবাই এইচএসসি 28 গ্রুপে রিভিউ দিবা। কোথায় রিভিউ দিবা? এইচএসসি 28 স্টার স্টুডেন্টস। আজকের ভাইয়ার ক্লাসটা তোমাদের কেমন লাগছে এইখানে তোমরা ভাইয়ার ক্লাসের যে কোনো মোমেন্ট নিয়ে তোমরা রিভিউ দিবা। তোমরা কি দিবা? যে কোনো মোমেন্ট নিয়ে রিভিউ দিবা। ভাইয়া পরিণীতি কি কঠিন? না ভাইয়া পরিণীতি কঠিন না। ভাইয়া মাস্টার বুক নিলে গাইড কেনা লাগবে না? না, মাস্টার বুক নিলে আর গাইড কেনা লাগবে না। মাস্টার বুক নিলে আর আমাদের গাইড কেনা লাগবে না। ভাইয়া স্ট্যাটিস্টিক্স নিলে প্রবলেম হবে, তুমি যদি নিতে পারো, নিতে মানে নিয়ে কমপ্লিট করতে পারো, নিতে পারবা, নো ইস্যুস। এখন অন্য সাবজেক্টের কথা বাদ দাও, আমাকে বলো আজকের ইকোনমিক্স ক্লাস, বেসিক বিল্ডিং ক্লাস তোমাদের সবার কেমন লাগছে? বলো দেখি, বলো। আশা করি আজকের ক্লাসে আমি তোমাদেরকে পুরো জিনিসটা, ইকোনমিক্স কি, কোন বই পড়বা, কিভাবে পড়বা, আমার কাছে পড়ার আগে তোমরা কি কি করবা না করবা সবকিছু পেয়ে গেছো। ভাইয়া পোজ দেন, ওয়েট, পোজ দিতে গেলে আমি অলওয়েজ এই স্লাইডটাকে প্রেফার করি। পোজ দিতে গেলে আমি অলওয়েজ একটা স্লাইডকে প্রেফার করি। সেটা কোন স্লাইড জানো? ওয়েট, পোজ দিতে গেলে আমি অলওয়েজ এই স্লাইডটাকেই প্রেফার করি। কোথায় গেল স্লাইড? এই যে পোজ দিতে গেলে আমি অলওয়েজ এই স্লাইডটাকেই প্রেফার করি। যারা ছবি তুলতে চাও, স্ক্রিনশট নিতে চাও, নিতে পারো। স্ক্রিনশট নিতে চাইলে এখনই নিতে পারো এবং আমাকে বলবা কারা কারা আজকের ক্লাসের রিভিউ দিবা। ভাইয়া পৌরনীতি নিলে তো অর্থনীতি লাগবে না, এরকম কোনো নিয়ম নাই। এইচএসসি তে এরকম কোনো নিয়ম নাই তুমি পৌরনীতি নিলে অর্থনীতি নিতে পারবা না, বা অর্থনীতি নিলে পৌরনীতি নিতে পারবে না, এরকম কোনো নিয়ম নাই। তোমার কলেজে যেই সাবজেক্ট ইচ্ছা তুমি নিতে পারবা। আচ্ছা আমাকে এবার বলো আজকের ক্লাসের রিভিউ দিবা কে কে? আমি আবার বলতেছি, এইচএসসি 28 স্টার স্টুডেন্টস গ্রুপে রিভিউটা দিয়ে দিবা। এইচএসসি 28 স্টার স্টুডেন্টস গ্রুপে স্ক্রিনশট নিলে নিতে পারো, স্ক্রিনশট নিলে নিতে পারো। কে কে রিভিউ দিবে এটা আমাকে একটু কমেন্টে বলে দিও, আমি সবারই রিভিউ অ্যাপ্রুভ করে দিব। সবার রিভিউ, যে যেভাবে রিভিউ দিবা আমি সবার রিভিউ অ্যাপ্রুভ করে দিব। আচ্ছা রাবেয়া ইসলাম বলতেছে আজকের ক্লাসটা অনেক ভালো ছিল ভাইয়া, বিলিভ মি ইকোনমিক্স এর প্রতিটা ক্লাস এরকম বেস্ট ক্লাস হবে, এতটুকু অ্যাসিউরিটি আমি তোমাদেরকে দিতে পারি। এন্ড অলসো তোমাদেরকে আরো একটা জিনিস বলে রাখি, যখন তোমাদের পেইড ব্যাচে বা এইচএসসি এর ক্লাসগুলো শুরু হবে, প্রতিটা ক্লাসের পর আমার নিজের বানানোর নোট
আমি তোমাদের পেইড গ্রুপে তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে ভাই, ওই গ্রুপে পোস্ট হয় না, আমি পোস্ট অ্যাপ্রুভ করব, তুমি পোস্ট দিও। আমি পোস্ট অ্যাপ্রুভ করব, তুমি পোস্ট দিও, দ্যাটস ইট। সবাই পোস্ট দিবা, আমি চাই ওই গ্রুপ আজকে একদম খালি ইকোনমিক্স ইকোনমিক্স আর ইকোনমিক্স। ভাইয়া মাস্টার বুক কবে পাবো? তোমাদের এইচএসসির ক্লাসগুলো শুরু হওয়ার আগেই ইনশাল্লাহ তোমরা মাস্টার বুক পেয়ে যাবা, ইনশাল্লাহ মাস্টার বুক পেয়ে যাবা। কোর্স কেনা, মাস্টার বুক পাওয়া, সবকিছু সবকিছু তোমরা 16990 তে কল দিলে পেয়ে যাবা। আজকের ক্লাসে আমি তোমাদেরকে অর্থনীতির যাবতীয় বিষয়াদি খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ইনশাল্লাহ আমি এতটুকু কথা দিতে পারি, এইচএসসি 28 ব্যাচে যদি ইকোনমিক্সে তোমার ক্লাসের একজনও ভালো করে সেটা তুমি হবা। কারণ এসএসসি 27 ব্যাচে, এইচএসসি 27 ব্যাচে স্টুডেন্টরা যারা ইকোনমিক্স, এমন স্টুডেন্ট আছে জানো, আমি তোমাদেরকে একটা স্টুডেন্টের নাম বলি। চট্টগ্রাম কলেজের আফরা হোসেন ইভা নামে একটা স্টুডেন্ট আছে আমার, ওর পুরো কলেজে একটা স্টুডেন্ট যে ইকোনমিক্সটাকে তোমার মেইন সাবজেক্ট নিছে, এন্ড ও এবার 93 পাইছে ইকোনমিক্সে। ভাইয়া পেইড গ্রুপটার নাম বলেন, ওগুলার নাম পরে, তোমরা জাস্ট গ্রুপ এইচএসসি 27, এইচএসসি 28 স্টার স্টুডেন্টস গ্রুপ, আমি আবার বলতেছি, হ্যাঁ এইচএসসি 28 স্টার স্টুডেন্টস গ্রুপ, এইখানে এইচএসসি 28 স্টার স্টুডেন্টস গ্রুপে যাবা, সুন্দরভাবে আজকের ক্লাসটা কেমন লাগছে, বেসিক বিল্ডিং ক্লাসে কি কি শিখছো সবকিছু নিয়ে ডিটেইলস একটা রিভিউ দিয়ে দিবা। এন্ড অলসো তোমাদের সাথে কিন্তু নেক্সট উইক আমার আরো একটা বেসিক বিল্ডিং ক্লাস আছে, সো ওই ক্লাসে আমরা আরেকটু ডিটেইলসে আরো মজার ওয়েতে কিছু ম্যাথ পড়বো, কিছু ম্যাথ করব। ঠিক আছে, সো আজকে তাহলে বিদায় নিতে পারি। ভাইয়া রেকর্ডেড ক্লাস কই পাবো? রেকর্ডেড ক্লাস অ্যাপে পেয়ে যাবা আমাদের, অথবা ওয়েবসাইটে পেয়ে যাবা। হ্যাঁ রেকর্ডেড ক্লাস আমাদের অ্যাপেই আছে। তো আজকে যদি অল ওকে থাকে তাহলে আজকের ক্লাস থেকে বিদায় নিতে পারি, আমাকে একটু জানাও কমেন্টে। এন্ড গাইস থ্যাংক ইউ ভেরি 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 মাচ ক্লাসের লাস্ট পর্যন্ত থাকার জন্য। ইনশাআল্লাহ এসএসসির রেজাল্ট ভালো হবে, এন্ড খুব শিগগিরই তোমাদের সাথে কোনো একটা সেলিব্রেশনে দেখা হবে। ভাইয়া রিভিউ দিবা, আই ওয়ান্ট গাইস প্লিজ সবাই, আমি অ্যাটলিস্ট 30 থেকে 40টা রিভিউ চাই আজকে, অ্যাটলিস্ট 30 থেকে 40টা রিভিউ এইচএসসি 28 স্টার স্টুডেন্টস গ্রুপে চাই। ভাই এটা কি ফেসবুকের গ্রুপ? হ্যাঁ ফেসবুকে যাবা, এইচএসসি 28 স্টার স্টুডেন্টস গ্রুপ, এখানে জয়েন করবা, রিভিউ দিয়ে দিবা, তোমাদের সবার রিভিউ পড়বো, পরে আমি নিচে সুন্দর একটা কমেন্ট করে দিব। ঠিক আছে, সো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এইচএসসি 28 তোমাদের সাথে ইনশাআল্লাহ কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় দেখা হবে। ওকে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এন্ড আবারও বলতেছি, এইচএসসি 28 স্টার স্টুডেন্টস গ্রুপে যাবা, জয়েন গ্রুপে দিয়ে তোমার ইনফরমেশন দিয়ে গ্রুপে জয়েন করে আজকে ক্লাসের রিভিউটা দিয়ে দিবে, এখনই রিভিউটা দাও, আমি অ্যাপ্রুভ করে দিব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে শুভরাত্রি, আসসালামু আলাইকুম।